রেডিও ইজ দ্য থিয়েটার অফ দ্য মাইন্ড। এই দেখতে পাওয়ানোর যে ক্ষমতাটা, এইটা আজকের যুগে এসে আমার মনে হয় যে আমরা অনেকটা হারিয়ে ফেলেছি, কারণ আমরা বড্ড বেশি দেখাচ্ছি, দেখছি। রেডিও সম্ভবত মরে গেছে। বাঙালি মাত্রই কবিতা লেখে ইত্যাদি প্যারোডি করতে শুরু করেছি, ফলে ওই একটা ক্রিয়েটিভ পোকা কামড়াতে শুরু করেছিল। হয়তো আমার ভালো থাকাটা স্বাভাবিক অন্য অনেককে কষ্ট দিচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এসে সোশ্যাল মিডিয়ার হয়তো 3-4টে মেন জায়গা রয়েছে, তার ভিতরে তো কোটি কোটি। আমি ঘন্টার পর ঘন্টা মোবাইলেই আটকে পড়ে থাকতে পারি না। আমি এতটা এগিয়ে রয়েছি, আমি আরো এগোতে চাইছি। এডিটরহীন একটা জগতে আমি যা পাচ্ছি আমি গিলছি। মুড ম্যাপিং করতে গেলে যে মানসিকতা প্রয়োজন বা যে স্থিরতা প্রয়োজন, সেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা বড্ড দেখাচ্ছি। শুনে কাউকে চিনব, এই ম্যাজিকটা আর নেই। আমাদের ইকিউ আর আইকিউ তার অ্যাভারেজ পড়ে যাচ্ছে। গড় যদি পড়ে যায়, খুব স্বাভাবিক সেটা গড়বড়ই করবে। আমরা কমেন্টে যে যাকে পারছি কেটে ছেড়ে শেষ করে দিচ্ছি। ওটাই তো ওপিনিয়ন। কিন্তু ওটা কি ভয়ঙ্কর ওপিনিয়ন? কিন্তু ওটা তো ওপিনিয়ন নয়। রেডিও কি এখন শোনা যায়? আমরা কি আদৌ রেডিও শুনি এখন, নাকি রেডিও দেখি আমরা? সুতরাং ইন্টারনেট যখন আমার হাতে আছে, আমার কি রেডিও জকি হওয়ার জন্য সত্যি প্রয়োজন আছে? বাংলা পড়েছি আর বাংলা নিয়ে পড়েছি, পার্থক্যটা তো এইখানেই। বাংলা নিয়ে পড়ে কজন? আমি ইচ্ছে করি, আমি চাই ভবানীপ্রসাদ মজুমদারকে অপমানিত করতে। আমি আসলে বাঙালি। আমি বড় গাছ হয়েছি, কিন্তু আমার শিকড়টা মাটির গভীরে যায়নি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। যত দিন যাচ্ছে বাংলা মিডিয়ার মান কি ততই পড়ছে? এই নিয়েই আজকের পডকাস্টে আমরা আলোচনা করব। আর আমাদের সঙ্গে রয়েছেন আর.জে. রয়, মানে তন্ময় রায়চৌধুরী। রয়দা, কেমন আছো? নির্ভর করছে তুমি আগামী কয়েক মিনিটে কি কি জিজ্ঞেস করবে তার উপরে। এখানে আপাতত ভালো আছি। কি বান ছুঁড়বে, প্রশ্নবান, সেটা কতটা সঙ্গীন করবে আমাকে তার উপর নির্ভর করছে। না, আমার নাম সঙ্গীতা, তার মানে আমি তোমার সঙ্গীন করবো এরকম কোনো ব্যবস্থা নয়, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে যে আমি তোমার সম্বন্ধে জানতে চাই। মানে মনে রয় তো আমাদের মনে রয়ে গিয়েছে। সেটা আমার সৌভাগ্য, সিরিয়াসলি। এখন যে মানুষ মনে রেখেছেন, এটা আমার সৌভাগ্য। তুমি আর.জে. যতই না হতে চাও, কিন্তু তুমি আমাদের প্রিয় একজন আর.জে। থ্যাংক ইউ। রয়দা, আমি একদম শুরু থেকে শুরু করি, বুঝলে? মানে তুমি তো আর.জে. হতে চাওনি, কি হতে চেয়েছিলে? আমি অভিনয় করতে চেয়েছিলাম, কারণ যে সময়টা আমি বড় হচ্ছিলাম, আমার বড় হওয়ার সময় আমি কখনো রেডিও শুনিনি। মানে আমি সংক্ষেপে বলি, তার আগে ফুটবলার হতে চেয়েছিলাম। ফলে সারাক্ষণ আমি খেলাধুলোর মধ্যেই থাকতাম। রেডিও শুনতে গেলে শান্ত হয়ে এক জায়গায় বসতে হয়, আমি অন্তত সেটুকু ছিলাম না। ফলে রেডিও নিয়ে আমি বড় হইনি। মাঝে মাঝে মনে পড়ে ওই যে শনিবারের বারবেলা এবং দরজা খোলার যে আওয়াজটা ইত্যাদি ছিল, কানে মাঝে মাঝে আসে, মানে স্মৃতিতে আসে আর কি। তার বাইরে আমার সঙ্গে রেডিওর কোনো বন্ধুত্ব ছিল না, যে কারণে আমি হতে চাইনি। বড় যত হচ্ছি আস্তে আস্তে টেলিভিশন দেখতাম, সিনেমা টুকটাক দেখতাম। একটা অভিনয়ের প্রতি কোনোভাবে হয়তো একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছিল, সিলভার স্ক্রিনের প্রতি একটা চমক। সেদিকে এগোতে চাইছিলাম, অ্যাঙ্কারিংও করতে শুরু করেছিলাম সুযোগ আসার পরে। কিন্তু বড় অদ্ভুতভাবে টেলিভিশন বা ফিল্মের থেকে অনেক বেশি আমার কাছে ওই অ্যাঙ্কারিং, ভয়েস এবং পরবর্তীকালে রেডিও সুযোগগুলো আসে। হয়ে গেলাম, মানে আমি হতে চাইনি কিন্তু হয়ে গেলাম। এই তোমার পড়াশোনা তো এদিকে নয়। একদমই না। মানে আমি রেডিও জকি হতে গেলে এখন যেরকম বলা হয় যে মিডিয়া নিয়ে পড়াশোনা থাকলে ভালো হয়, মাস কমিউনিকেশন ইত্যাদি। আমি মাস কম কেন, আমি তার ধারে পাশে কোথাও যাইনি। ভালো রেজাল্ট করেছিলাম বলে আমি সেন্ট জেভিয়ার্স কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু কমার্স নিয়ে। বিকম পড়লাম, তার আগে বছর দুয়েক কমার্স নিয়ে পড়াশোনা। বাড়ি সবাই ভাবতো বা জানতো যে আমি কমার্স নিয়েই এগোবো ইত্যাদি। কিন্তু আমার না ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারের দিকে গিয়ে মনে হলো যে লোকের টাকা পয়সা হিসেবে রেখে আমার কী হবে, মানে আমি কি পাচ্ছি। মানে ততদিনে বোধহয় সেই ধারণাগুলো তৈরি হতে শুরু করেছে যে আমি কি পাচ্ছি, আমার ভালো লাগছে কিনা। তো এমন নয় যে সিএ মানে ওইটাই যে লোকে টাকা পয়সা হিসেব রাখছে, কিন্তু আমার অন্তত তখন তাই মনে হয়েছিল। তখন টুকটাক কিছু কিছু বন্ধুদের সঙ্গে নাটক ইত্যাদি করছি, বাঙালি মাত্রই কবিতা লেখে ইত্যাদি প্যারোডি করতে শুরু করেছি। ফলে ওই একটা ক্রিয়েটিভ পোকা কামড়াতে শুরু করেছিল। হয়তো ওই পোকার কামড়ের জন্যই মনে হয়েছিল যে বোকার মতো কেন, আমার কাছে অন্তত বোকার মতো কেন লোকের টাকা পয়সা হিসেব রাখবো, আমার মনে হয়েছিল। যারা সিএ তাদেরকে কিন্তু কিছু বলছি না, আমার সেই সময় ভাবনা চিন্তাটাকে বলছি। তো যে কারণে আমি আর সেই দিকে এগোইনি। এই কমার্স নিয়ে পড়েও তারপরে আস্তে আস্তে আমি আমার পথ বদলালাম আর কি। তোমার যাদবপুরে পড়ার ইচ্ছে ছিল মাস কম নিয়ে? বাবা, তুমি তো ভালো মতো তুমি খবরগুলো রাখো। হ্যাঁ, পড়ার ইচ্ছে ছিল, কারণ সেই মুহূর্তে যা শুনেছিলাম যে যাদবপুরে মাস কমিউনিকেশন খুব ভালো শেখানো হয়, পড়ানো হয়। আমি প্রথম বছর পরীক্ষা দিয়ে ইন্টারভিউ বোর্ড অবধি পৌঁছে গেছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করলেন কমার্স ছেড়ে এখানে কেন? লিখতে ভালো লাগে, আঁকতে ভালো লাগে, দেখাও। কিচ্ছু নিয়ে যায়নি।
এবার যখন আমি নিয়ে গেলাম পরের দিন, ততক্ষণে ইন্টারভিউ বোর্ড ভেঙে গেছে। ফলে পরের বছর যখন চেষ্টা করলাম, আমি আর ক্র্যাক করতে পারলাম না, হয়তো হতদম হয়ে পড়েছিলাম, কিছু একটা হয়েছিল। এখন আর দুঃখ পাই না, ঠিক কথা, কিন্তু সেই সময় খারাপ লেগেছিল বটে। দুঃখ হয়েছিল যে আমি যে পথে এগোতে চাইছি পড়তে পারলাম না। আর বাড়িতে কি শুনছিলাম তখন তো আর সেই ইতিহাস এখন বলে লাভ নেই, সেটা মহাভারত, যাই হোক। মানে খানিকটা শুনি। মা তো মানে সেন্ট জেভিয়ার্স কলেজ তো কলকাতার সেরা কলেজগুলোর মধ্যে একটা, এবং সেখানকার বিকম মারাত্মক ভালো। তো সেন্ট জেভিয়ার্স থেকে একজন বিকম নিয়ে পড়াশোনা করছে, তার প্রতি একটা প্রত্যাশা বাড়িতে আশপাশে একটা তৈরি হয়। সেখান থেকে ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করলো, সে পাড়ায় টিউশন করাচ্ছে এবং অভিনেতা হবে বা ওরকম কিছু একটা তার দিকে এগোচ্ছে, যার সঙ্গে গত 5 বছরে তার আগের পড়ানো, খরচ ইত্যাদির কোনো কিচ্ছু নেই। আমার বাবা আমার খুব ছোটোবেলায় মারা যান, ফলে আমি বড় হয়েছি মামার বাড়িতে এবং মামাদের মাধ্যমেই বড় হয়েছি। তো ফলে সব জায়গায় মানে মায়েরও বোধহয় একটা প্রত্যাশা ছিল যে এবার ছেলে চাকরি করবে, সংসারে হাল ধরবে ইত্যাদি, যেটা খুব স্বাভাবিক। আমি তার কিছুই করছি না, আমি পুরো অন্য একটা দিকে হাঁটছি, যে হাঁটায় অনিশ্চয়তায় ভরা। আমার বন্ধুরা সেন্ট জেভিয়ার্স থেকে বেরিয়ে ইন্টারভিউ দিয়ে টিয়ে ভালো ভালো কোম্পানিতে বেসিক লেভেলে ঢুকে যাচ্ছে, আমি টিউশন করাচ্ছি, খেলে বেড়াচ্ছি, অন্য একটা দিকে এগোচ্ছি, কবিতা লিখছি, গান লিখছি, হ্যান ত্যান করছি, নাটক করছি। মা বুঝতে পারছে না, মা কনফিউজড, আমি ভালো আছি। কিন্তু আমার ভালো থাকাটা স্বাভাবিক অন্য অনেককে কষ্ট দিচ্ছে। সেই রকম একটা কষ্টের ফেজ গেছে যেখানে আমি 21.5 দিনের জন্য কল সেন্টারেও কাজ করেছি, এবং ওই বিক্রি করার জায়গায় আজ বিক্রি করতে পারি, আমি জানি আমি সেই ক্ষমতা তৈরি হয়েছে, তখন পারছি না। 21.5 দিনের মাথায় লাঞ্চের দিন বেরিয়ে এসেছি নিজে নিজেকে বলে, আর নয়, এটা আমার জন্য নয়। তো এইগুলো ঘটেছে, এগুলো ঘটতে 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 কল সেন্টারে আমার একজন বন্ধু, সে আমাকে বলে যে তোর কণ্ঠস্বর ভালো, তুই অ্যাঙ্কারিং কেন করছিস না? সেটা কী জিনিস আমি জানি না। দিয়ে সে আমাকে একটা শো জোগাড় করে দেয়, আমার জীবনে প্রথম অ্যাঙ্কারিংয়ের শো, ভালো কাজ করি, এবং সেইখানে দুটো এমন সিচুয়েশনে আমি নিজের মাথা খাটিয়ে এমন কিছু একটা করি যেটা ক্লিক করে যায়, লোকের ইনস্ট্যান্ট হাততালি পাই, ভালো লেগে যায় মানুষের। ওই যে মানে অভিনয় করলে যে মানুষ ভালো বলছেন, সেইটার আরেকটা আমি জায়গা খুঁজে পাই, সেইটা আমাকে আকৃষ্ট করে। তারপরে এবং সেখান থেকে উপার্জনও হচ্ছে, কারণ নাটক করলে উপার্জন হয় না, সেখানে 500 টাকা 1000 টাকা পেয়েছি, সেটা সেই যুগে অনেকখানি ছিল। ওইখান থেকে একটা অ্যাঙ্কারিং করবো, ভয়েসের কাজ ইত্যাদি করতে 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 কোনদিন আর্জি হয়ে গেলাম। কিভাবে হলে? আচ্ছা, সেক্ষেত্রে বলতে হয় যে এখানে নাম করেই বলছি, রেডিও মির্চি খুব বড় একটা অবদান রয়েছে। আমি অ্যাঙ্কারিং করতে করতে ওখান থেকে একটা কল পাই, ওখানে জয়েন করি, যদিও আরজি হিসেবে নয়, আমার কাজ ছিল স্যাটেলাইট জকির। স্যাটেলাইট জকি হিসেবে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো, রাস্তায় লোকের সঙ্গে গিয়ে মানে জাস্ট হাই হ্যালো করে কথা বলতে হতো। ধরো তোমাকে আমি চিনি না, তুমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, আমি তোমাকে দুম করে গিয়ে হয়তো বললাম যে নমস্কার, আমি রেডিও মির্চি থেকে আসছি, আমাকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে, এবং তুমি যেটা উত্তরে বললে ঠিকঠাক যদি তুমি বলো। আমার কাজ ছিল সকালে তখন মীর আর অর্ণবী শো করতো, ওদেরকে লাইভ শোনানো যে আমার সঙ্গে সঙ্গীতা বলে একজন রয়েছেন, তিনি এই কথা বলছেন। আর বিকেলে তখন দীপ শো করতো। তো আমি যদি ঘুরে ঘুরে তখন কাজটা করতাম, তখন আমার নাম দেওয়া হয়েছিল স্যাটেলাইট জকি। এইভাবে বছর দুয়েক কাজ করলাম, অনেকেই অ্যাপ্রিসিয়েট করলো বন্ধুরা যে মাঝে মাঝে যখন তোকে লাইভ শুনতে পাচ্ছি রেডিওতে, তোর গলা শুনতে ভালো লাগছে, তুই রেডিওতে কেন চেষ্টা করছিস না? এবং এটা আমি বলছি 2006 থেকে 8, 2003 কলকাতায় প্রাইভেট এফএম শুরু হয়। ততদিনে কিন্তু এফএমের জ্বরটা ধরতে শুরু করেছে মানুষকে, যে এফএম একটা নতুন চমক। আমরা তো পাগল ছিলাম, সারাদিন চলতো। আমি নিজেও তাই ছিলাম। আমি এফএম জয়েন করি 2006, 2004 থেকে অ্যাঙ্কারিং করছি। তার আগের এই সময়টাতে আমি কিন্তু ওই রেডিও কানে নিয়ে বসে থাকতাম, যেটা আমি ছোটোবেলায় করিনি। কারণ ওইটা তখন আমাকে আকৃষ্ট করছে, যে কোনো কারণেই হোক, যে গান, কথা, তার মাঝখানে একটা চমক, একটা প্যাকেজ, যে প্যাকেজটা ততদিনে আমি কিন্তু সিনেমাতে বা নাটকেও খানিকটা খুঁজে পেয়েছি। ওই যে এন্টারটেনমেন্টটার যে চমকটা রয়েছে, যে জাদুটা রয়েছে, সেইটা তার টানে আমি শুনছি, একটানা শুনে যাচ্ছি, তখন দেখার যুগ নেই অবভিয়াসলি। ওইটা করতে করতেই বোধহয় আমি ওই টানটা অনুভব করেছিলাম যে বাহ ভালো লাগছে, কিন্তু তখনও আর যে হবে এরকম কোনো বাসনা, ইচ্ছে কিচ্ছু ছিল না। তারপর মির্চি থেকে অ্যাঙ্কারিং চলতে চলতে মির্চি ছেড়ে দিই, দিয়ে কয়েক মাসের জন্য আমি বিগ এফএম বলে একটা স্টেশন তখন সদ্য লঞ্চ করেছে, আজকে সবাই জানে, সেখানে আমি ওই একই 21 দিনের জন্য আর যে হই, কিন্তু পছন্দ হচ্ছিল না ফরম্যাটটা, আমি ছেড়ে দিই। আবার একটা ছোট্ট স্ট্রাগল দিয়ে আমি 2008 ডিসেম্বরে রেডিও ওয়ানে সিলেক্টেড হই। একটা বড় অদ্ভুত ঘটনা ঘটে, যখন বলছি তাহলে বলি এটা। আমার ভালো নাম এটা আমার খারাপ নাম নয়, কিন্তু আমার ভালো নাম সেই অর্থে স্কুলে, কলেজে, সব জায়গায়, ব্যাংকে তন্ময় রায়চৌধুরী। আমি যখন রেডিও ওয়ানে সিলেক্টেড হলাম, আমার যিনি বস তিনি বিবিসি থেকে এসছেন, খাঁটি ব্রিটিশ একজন ভদ্রলোক। তিনি আমার পারফরমেন্সে খুশি, তিনি আমাকে সিলেক্ট করার পরে প্রথম যেদিন কথা হচ্ছে তার সঙ্গে, তিনি আমাকে বললেন যে ইউ হ্যাভ আ রকিং ভয়েস,
আম গনা কল ইউ রকি। আমার বন্ধুর কুকুরের নাম তখন রকি। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার কি হতে চলেছে বন্ধুদের আড্ডায়। বন্ধুরা কি করবে? রকি, আমরা সামনে এই জিনিসটা করবে। 2, রকি বললে সিলভেস্টার স্ট্যালোন, তার ধারে পাশে আমার চেহারা নয়, হাইট নয়, দেখতে নয়। 3, বাঙালি মাত্রই নামের শেষে দা বসাবে, তো আমি অবধারিত রকি দা হব। এবার রকি দা বললে যে চেহারাটা আসে বা যে ইমেজটা আসে, আমি তার ধারে পাশে কোথাও নই। আমি বুঝলাম সঙ্গে সঙ্গে প্রেস্টিজ, আলকাতরা, গ্যাম্যাক্সিন সব কিছু লাগবে। আমি বসকে বোঝানোর চেষ্টা করলাম, বস ব্রিটিশ, তার বোঝার ইচ্ছে নেই। তখন আমি ট্যাকল করার জন্য বসকে বললাম যে হাউ অ্যাবাউট রয়, দ্যাটস আ পার্ট অফ মাই সারনেম অ্যান্ড দ্যাটস আ ব্রিটিশ ফার্স্ট নেম, আই মিন অ্যাট লিস্ট সামথিং অফ মাই নেম স্টেজ উইথ মি। ওকে, ইউর রয়, ডান। ব্যাস, এই যে রয়টা হলো, আমি জানতাম অবধারিত ওই রয়দা হবে ইত্যাদি, তন্ময়দা, মানে তুমি রয়দা, আমারও রয়দা, আমি তো তোমাকে রয়দাই তাই বলি। হয়ে গিয়েছি। কিন্তু মানে ওটা না, মানে তখন মনে হয়েছিল মন্দের ভালো। তার আরও একটা কারণ ছিল, এই যে ছোটোবেলায় ফুটবল খেলতাম বা ফুটবলার হতে চেয়েছিলাম প্রফেশনালি, রোভার্সের রয় কমিক্স হিসেবে বেরোতো আনন্দমেলার পাতায়, প্রচণ্ড প্রিয় ছিল। নিজেকে খানিকটা তৈরিও করেছিলাম ওই রয়ের খেলা স্টাইলটার মতো, চেষ্টা করেছিলাম। ওইটা একটা স্মৃতি হয়তো রয় হিসেবে, ওইটুকুই, আর কিচ্ছু নয়। কিন্তু এখনও বলি যে আমি রেডিও জকি হতে চাইনি, কিন্তু আজ আমার কাজের যেটুকু পরিচিতি, যেটুকু করেছি, মানুষ মনে রেখেছে, তা কিন্তু ওই মানে রেডিও জকি হওয়ার জন্য, নাহলে কিন্তু এত দূর আমি পৌঁছাতে পারতাম না। মনে রয়, মনে রয় নিয়ে কথা না বললে কিন্তু হবে না। মানে ওটা আমার একটা প্রিয় প্রোগ্রাম। হ্যাঁ, অথচ বড় অদ্ভুতভাবে আমি না মাত্র বোধহয় বছর দেড়েক, তাও বোধ হয় নয়, আমি শুরুর দিনটা শেষের দিনটা মাঝে মাঝে আমার গুলিয়ে যায়। আসলে মানে মনে রয় ছেড়ে দেওয়ার পরে আমি অনেক বছর পরে গিয়ে বুঝতে পেরেছিলাম যে মানুষ মনে রয়টাকে মনে রেখেছে বা মিস করেছে। কথা প্রসঙ্গে তাহলে বলি, এই যে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই একজনের 2 মিলিয়ন ফলোয়ার্স, একটা ভিডিও বা কিছুর একটা 2.5 4.2 মিলিয়ন ভিউজ হয়েছে, আমরা না আজকে বসে দেখতে পাই। তখন কিন্তু আমরা সেগুলো দেখতে পেতাম না, আমরা জানতেও পারতাম না যে কে শুনছে আমাদের বা কতজন শুনছে। আমরা জানতাম মাঝে মাঝে কিছু ইনপুট আসতো যে এত লাখ তোকে শুনছে সকালবেলায় এই সময়টায়, যেগুলো রেডিও বা টিভিতে সেই সময় তুমিও তোমার মতো করে পেয়েছো, একটা সার্টেন রিপোর্ট আসতো। কিন্তু সেইটা যে বাস্তব বা তারা যে অ্যাকচুয়ালি তাদের দেখা যায়, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা এখন প্রোফাইল দেখতে পাই। যদি আমি দেখতে চাই, আমার হাতে যদি কয়েক ঘন্টা সময় থাকে, কত হাজার লোক আমাকে অ্যাকচুয়ালি লাইক করেছে, ফলো করছে, আমি দেখতে পাই, একদম পরিষ্কার বোঝা যায়। ফেক হোক আসল হোক দেখতে পাই। আমরা কিন্তু তখন দেখতে পেতাম না। কয়েকজন ফোন করতেন, কথা হতো, কয়েকজনের চিঠি আসতো, রাস্তায় কোনো জায়গায় টুকটাক দেখা হতো। রাস্তায় বেরোলে রেডিও যেহেতু লোকে চিনতেও পারতেন না। এমনও হয়েছে আমি দেখতে পাচ্ছি, আমি কোনো কারণে শো রেকর্ড করে বেরিয়ে এসেছি, আমি বাড়ি ফিরছি গাড়িতে বা অটোতে, আমারই শো চলছে, ড্রাইভার শুনছেন, আমি ইচ্ছে করে তার সঙ্গে কথা বললাম বোঝার জন্য, তিনি কিন্তু আমাকে চিনতে পারলেন না। মানে গাড়ি রেডিওর দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন, কী হলো, এই লোকটা কি শুনছি মনে হচ্ছে, তা কিন্তু হলো না। তার মানে ওই যে ম্যাজিকটা, ওটা কিন্তু একটা জায়গায় লিমিটেড। আমাকে উনি চিনতে পারলেন, এটাও কিন্তু একটা ম্যাজিক। মানে আমি সামনে বসে আছি বেশ মুচকি হাসতে হাসতে, আপনি তো আমাকেই শুনছেন কিন্তু আমাকে চিনতে পারছেন না, এইটাই হচ্ছে একটা আলাদা মজা আছে। এটা আজ আর কিন্তু নেই। মানে রেডিও এখন এতটাই বদলে গেছে যে লোকে এখন রাস্তা থেকে, আরে আপনাকে তো চিনি, আপনাকে তো চিনিটা আগে হতো চিনি মনে হচ্ছে, শুনে আরে গলাটা চেনা লাগছে, আপনি আপনি কি, এটা এখন আর হয় না। আরে মানে আমরা চোখ দেখলে বুঝতে পারি উনি আমাকে চিনতে পারছেন, তাই উনি আমার দিকে তাকাচ্ছেন। আগে না ওই ম্যাজিকটা ছিল। ইনফ্যাক্ট কথার প্রসঙ্গে বলি, আমার এটা মনে পড়ে, রেডিও মির্চি রিসেপশনে একটা দুর্দান্ত কথা লেখা থাকতো, সেটা হচ্ছে রেডিও ইজ দ্য থিয়েটার অফ দ্য মাইন্ড। অর্থাৎ আমি কথা বলে না দেখিয়ে আমি এমন কিছু একটা করব যে তুমি দেখতে পাবে, তুমি চোখ বন্ধ করে হোক, কানে শুনে এমনি হোক, তুমি দেখতে পাচ্ছ। এই দেখতে পাওয়ানোর যে ক্ষমতাটা, এইটা আজকের যুগে এসে আমার মনে হয় যে আমরা অনেকটা হারিয়ে ফেলেছি, কারণ আমরা বড্ড বেশি দেখাচ্ছি, দেখছি। তো সেই রেডিওর মানে আমি বলতে বাধ্যই হই মাঝে মাঝে, আমার তো অন্তত মনে হয় যে রেডিও সম্ভবত মরে গেছে। তুমিও সত্যি কথা বললে, কেননা ধরো আমরা তো পাগল ছিলাম রেডিও নিয়ে, প্র্যাকটিক্যালি পাগল ছিলাম। মানে ধরো পড়াশোনা করছি, অঙ্ক করছি, রেডিও চলছে। এটা তোমরা কি করে পারতে আমি জানি না। মানে আমি যতবার মনে আছে, মনের হয়তো ফোন কল পেয়েছি বা অন্যান্য মানে পরে কোনো সময় কেউ কিছু বলেছে, আমি অঙ্ক করতে করতে মনের হয় শুনতাম বা অঙ্ক করতে করতে রেডিও শুনতাম। আমি শুনতাম, আমি তোমার সামনে এক্সাম্পল বসে আছি। অঙ্ক ভুল হতো না? না, হতো না, সত্যি হতো না। কি করে হতো না আমি জানি না, মানে এটা সত্যি আমার কাছে আশ্চর্যের বিষয়। মানে ওটা না, মানে আমাদের কাছে রেডিওটা কিরকম ছিল, মানে শুনতে বাড়াবাড়ি মনে হবে, বেসিক শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো শুনছি, কানে চলছে, আমাদের কাছে এরকম ছিল। আমি জানি না, আমি কখনো সেভাবে রেডিও শুনে হয়তো পড়াশোনা করিনি বলে আমার হয়তো অসুবিধা হয়নি, মানে হয়েছে রাতে ভাবতে। কিন্তু এটা আমার কাছে কিন্তু ম্যাজিকের মতো মনে হয়েছে যে এই যে তোমরা
রেডিও পাশে চালিয়ে পরীক্ষা দিচ্ছ বা কাজ করছো, তোমাদের অসুবিধা হচ্ছে না কিছু? না, কোনোদিন যাই না। অসুবিধা হয়নি। বরং আমি তো বিশেষ করে অঙ্ক করতে বসলে আগে রেডিওটা চালিয়ে নিতাম, যে চলছে একটা কিছু, মানে কনসেন্ট্রেশন গেলেই দুটো দিকে যাবে, তার বাইরে বেরোবে না। কিন্তু আমি জানি না মানে এখন কি হয়েছে, কি অবস্থায় আছে, তবে আমার যেটা এখন মনে হয় যে রেডিও সম্ভবত ডেডি বলা যায়। না, আর তো শুনি না। মাঝে ধরো আমি যদি তোমাকে প্র্যাকটিক্যালি বলি, আরও বছর 3-4 আগের কথাই বলছি আমি, মানে গত 3-4 বছরে আমার রেডিও সত্যিই শোনা হয়নি। না, আমারও না। তার আগে যদি তুমি বলো, আমি বলবো যে আমি যে ধরনের প্রোগ্রাম শুনেছি, যে ধরনের গানের চয়েস শুনেছি, আমার ভালো লাগেনি। তার একটা বড় কারণ তোমাকে বলতে পারি এরকমভাবে, যে রেডিওতে এখন মানে আমি যেটুকু জানি শুনেছি এখন আর কি, মানে আমিও রেডিও ছেড়েছি প্রায় 5 বছর হয়ে গেল 2019-এ। রেডিও প্রোগ্রামিং পরের দিকে অনেকটা বদলেছে। এখন মানুষের কাছে অপশন অনেক বেশি এসে গেছে। আমি যদি রেডিও না শুনতে চাই কোনো কারণে, আমি কিন্তু দেখতেও পারবো, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাবো, আমার দেখার জন্য রিলস রয়েছে, ভিডিও রয়েছে, অনেক কিছু রয়েছে। ঠিক এই জায়গাটাতে এসে আমার অ্যাটেনশন স্প্যানটা এবং অ্যাটেনশন দেওয়ার বিষয়গুলো, তাতে অনেক অপশন চলে এসেছে। ফলে যদি আমি দেখি যে আমি কোনো একটা বিশেষ ধরনের গান বা একটানা কোনো গান আমি শুনতে চাইছি, আমার রেডিওর বাইরে অনেক অপশন রয়েছে। সেটা তো ডেফিনেটলি রয়েছে, মানে সেখানে কোনো কথা নেই। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, আমি যে সময়ের কথা বলছি, তোমার মনেরয়ও যে সময় চলছে, মনেরয়ের সময় কি আমাদের কাছে নিজেদের আলাদা প্লেলিস্ট ছিল না মোবাইলে? ছিল তো। ছিল, তাহলে আমরা শুধু প্লেলিস্টটা, গানে হেডফোন গুঁজে, তখনও হেডফোন ছিল, কারণ তখন অপশন কম ছিল। অপশন কম ছিল, কিন্তু অপশন এবং ছিল না না, তা তা নয় নয়, তো। অপশন কম ছিল এবং শোনার থেকে দেখার কিন্তু আবেদনটা অনেক বেশি, ডেফিনেটলি বেশি। অডিও ভিজুয়াল সবসময় মানুষকে টানে, অবভিয়াসলি তাই। এটা নিয়ে কোনো কথাই হবে না। কারণ সেই- আজকে ওর জন্য পডকাস্টটা আমরা শুধুমাত্র অডিও না করে অডিও অডিও ভিজুয়ালি ভিজুয়ালি করি করছি। আমরা, এক্স্যাক্টলি তাই। অবশ্যই। এবং সেই কারণেই তখন কিন্তু মানুষ কি হয়েছিল, ইনফ্যাক্ট ইন্টারনেট না আসাতে আমাদের কাছে অপশনস অনেক কম ছিল। কী ছিল? হাতে কাগজ, বই আর টেলিভিশন। তাও টেলিভিশনে খুব বেশি হচ্ছে চ্যানেল ছিল তখন, তাও নয়, আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে। কিন্তু ওই যে লিমিটেশন, তার মাঝখানে খুব স্বাভাবিক আমার যাবোটা কোথায়, এইটা নয়তো এইটা। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এসে সোশ্যাল মিডিয়ারে হয়তো 3-4টে মেন জায়গা রয়েছে, তার ভিতরে তো কোটি কোটি। আমি ঘন্টার পর ঘন্টা মোবাইলেই আটকে পড়ে থাকতে পারি। আমার বই সত্যি পড়ার তাই। দরকার নেই, টেলিভিশন দেখার দরকার নেই, কাগজ পড়ার দরকার নেই। শুধু রিল দেখে কাটিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি। আমার মা কোনো একটা ঘটনা ঘটার থেকে 36 ঘন্টা অন্তত পিছিয়ে রয়েছে। কাগজটা মা হাতে পাবে তবে জানবে। আমি রাত 2টোর সময় ঘুম থেকে উঠে হয়তো মোবাইল ঘাঁটছি, আমি জানতে পেরে গেলাম কোথায় কী ঘটনা ঘটেছে। মা সেটা জানবে, কাগজে ছাপবে তার প্রায় 24, 36, 48 ঘন্টা পরে হয়তো। মানে আমি এতটা এগিয়ে রয়েছি, আমি আরও এগোতে চাইছি। কিন্তু তবুও তোমার কি কোথাও মনে হয় না যে আগে যে প্রোগ্রামগুলো রেডিওয়ে হতো, বা ধরো যে ধরনের গানের চয়েস ছিল, মুড অনুযায়ী গান সিলেক্ট করা, বা এক একটা প্রোগ্রাম মানুষের মুড অনুযায়ী করা, সেইগুলো কোথাও হারিয়ে গেছে? অবশ্যই গেছে। তার কারণ মুড ম্যাপিং করতে গেলে যে মানসিকতা প্রয়োজন বা যে স্থিরতা প্রয়োজন, সেটা আমরা হারিয়ে ফেলেছি। এখন বলা হচ্ছে আমরা একটা গোল্ডফিশ মেমোরির মধ্যে বাস করি, কয়েক সেকেন্ড আমাদের গোল্ডফিশ মেমোরি। রিল দেখছি আমি, ধরো আমি একদিন করেছি, তোমাকে অভিজ্ঞতা বলি। সামহাও কোনো কাজকর্ম কিছু ছিল না, আমি ঘরে চুপচাপ শুয়ে আছি, ল্যাদ খাচ্ছি। ল্যাদ খেতে গেলে মোবাইলটা নিয়ে ঘাঁটছি। আমি খেয়াল করলাম একটা সময়ের পরে যে প্রায় 45 থেকে 50 মিনিট আমি মোবাইলে রিল দেখেছি। এবং আমি ইচ্ছে করে মনে করার চেষ্টা করলাম যে কি মনে আছে আমার। 2টো বা 3টে আমার রিলের বিষয়বস্তু মনে পড়লো। এক একটা রিল অন অ্যাভারেজ যদি আমি ধরি, কথার কথা 1 মিনিট, আমি 45টা রিল দেখেছি, আমার মনে আছে 2-3টে। আমার স্মৃতিশক্তি কি এতটা খারাপ? এবং আমার অভ্যেসটা কী হচ্ছে, 45টা কিন্তু দেখিনি বাই দ্য ওয়ে, আমি অন্তত 55-60টাকে পেয়েছি, 10-15টাকে আমি এড়িয়ে গিয়েছি ফ্লিপ করে। অর্থাৎ আমার অপশানটা কিন্তু আঙুলের ডগায় চলে এসেছে। আমি চাইলে দেখবো, না হলে দেখবো না। আমাকে অভ্যেসে পরিণত করছে কিন্তু সোশ্যাল মিডিয়াও, যে তুমি এটা দেখো কারণ তুমি দেখতে চেয়েছো, ট্রেন্ড, জোয়ারে গা ভাসাচ্ছি। অর্থাৎ আমি যে আমার পছন্দ মতো বই, মানে লাইব্রেরিয়ান বলতে পারতেন যে আপনি এই বইটা পড়ুন, সেখানে কিন্তু আমাকে বইটা পড়তে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় দিতে হচ্ছে। আজকে এখন লাইব্রেরিয়ান আমাকে বলছেন না, কারণ তার সেই জ্ঞানটা নেই। যে যার মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা পুরো বড় সড়ো কিছু খুলে দিয়েছে, তাকে লাইব্রেরি বলতে আমার আপত্তি রয়েছে, কারণ লাইব্রেরি কেউ একজন বেছে নিয়ে আসে, কোনো এডিটর নেই। এডিটরহীন একটা জগতে আমি যা পাচ্ছি আমি গিলছি। এটা কিন্তু কোনো ভালো পাচকও রান্না করেছেন তা নয়, যে পারছে সেই একটা রান্না করে আমাকে দিয়ে দিচ্ছে, আমি খাচ্ছি, পছন্দ হচ্ছে না আমি ফেলে দিচ্ছি। আমাকে সোশ্যাল মিডিয়া বলছে এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, আর খেতে গিয়ে আমার বদহজম হচ্ছে। এই একটা জায়গায় রেডিও বাঁচতে পারে না, কোনো ভালো কালচার বাঁচতে পারে না। আমাদের অ্যাভারেজ পড়ে যাচ্ছে, আমাদের ইকিউ আর আইকিউ তার অ্যাভারেজ পড়ে যাচ্ছে, ইন্টেলিজেন্স কোশেন্ট আর ইমোশনাল কোশেন্টের অ্যাভারেজ পড়ে যাচ্ছে। কারণ আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেইগুলো দেখা যাচ্ছে যে আমাদের ওভারঅল এতদিনের যে আমরা সংস্কৃতি তৈরি করেছিলাম
নবজাগরণ ইত্যাদির পরে পরে তার গুণগত মান পড়ছে। গুণগত মান পড়ছে মানে সামগ্রিকভাবে অ্যাভারেজ পড়ছে, আর অ্যাভারেজ যত পড়বে পরবর্তী প্রজন্ম কিন্তু সেই অ্যাভারেজও অভ্যস্ত হতে হতে আরও নিচের দিকে যাবে। না, সেটা তো খানিকটা হয়তো আমরা ফিলও করতে পারি এখন ধীরে ধীরে। আমরা বলতে কিন্তু আমরা সবাই নয়, যারা এখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করছে তারা তাদের আশেপাশে কিন্তু ফলোয়ারও পাচ্ছে। অর্থাৎ এই যে 3.5 মিলিয়ন ফলোয়ার পাওয়া কোনো একটা কমেডি চ্যানেল, যে কোনো কিছু একটা, তার খাবারটা আমার পছন্দ নাও হতে পারে, আমি তা দেখলাম না, তার মানে কি ওটা থাকলো না? না, তা নয়। আগে যখন এডিটর ছিল তখন কিন্তু খারাপ লেখা, খাজা কোনো কিছু আমরা পেতাম না। খারাপ সিনেমা, খারাপ লেখা এসেছে, হারিয়ে গেছে। এরকম ক্ষেত্রে কয়েকটা কিন্তু হারাচ্ছে না, কারণ তারও একটা দর্শক, তারও একটা শ্রোতা, তারও একটা ফলোয়ার তৈরি হচ্ছে। সুতরাং খারাপ থেকে যাচ্ছে, ভালো কিন্তু কমই তৈরি হয়। অ্যাভারেজের থেকে যেটা খারাপ সেটাই বরং দেখা যায় বেশি তৈরি হয়। অ্যাকসেপ্টেন্সও কিন্তু ভালোর কমে যাচ্ছে। ওই একটাই কারণ, কারণ অ্যাভারেজটা পড়ে যাচ্ছে। আর গড় যদি পড়ে যায়, খুব স্বাভাবিক সেটা গড়বড়ই করবে, সেটা কখনো ভালো করতে পারবে না। রিসেন্টলি তুমি রেডিওর খোঁজ খবর রাখো কি? রেডিও শোনা হয়ে ওঠে না, তার কারণটা রেডিও এখন মোবাইলে অ্যাভেলেবেল নয়, মোবাইলে পাওয়া যায় না। এটা একটা বড় ব্যাপার। আমাদের কিন্তু মোবাইলে আমরা রেডিও শুনতাম, খুব স্বাভাবিক। পথে ঘাটে যেতে যেতে মোবাইলে শুনতাম হেডফোন কানে গুঁজে। এবং সেই মোবাইলে এখন রিলস পাওয়া যায়, স্বাভাবিক আমি রিলস দেখছি। তুমি যদি জিজ্ঞেস করো এখন ঠিক এই মুহূর্তে 2025-এ বসে কলকাতার প্রাইভেট এফএমের বয়স 22 বছর হলো, অন্তত একটা বা দুটো প্রজন্মকে তৈরি করেছে রেডিও। তারা শুনতো ভালো গান, ভালো কথা, ভালো বিষয় নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক ইত্যাদি। আজকাল কি সোশ্যাল মিডিয়াতে তর্ক হয়? তখন রেডিওতে 5টা মানুষের ওপিনিয়ন জানা যেত, আজকে কি ওপিনিয়ন জানা যায়? আমরা কমেন্টে যে যাকে পারছি কেটে ছেড়ে শেষ করে দিচ্ছি। ওটাই তো ওপিনিয়ন, কিন্তু ওটা কি ভয়ঙ্কর ওপিনিয়ন? কিন্তু ওটা তো ওপিনিয়ন নয়, ওটা তো বরং কফিনে পেরেক পোঁতা। আমি শেষ করে দিচ্ছি একজনকে, যে আমাকে জানে না, ব্যক্তিগতভাবে চেনে না, সে আমাকে জানো তাই যে বলছে। যা পারছে লিখছে, সত্যি কোনোভাবে আটকানোর তো উপায় নেই। এবং এই কারণেই গড় পড়ছে, এই কারণেই অ্যাভারেজটা পড়ছে। আমি আক্রমণমুখী হয়ে যাচ্ছি, আমি যাকে চিনি না তাকে আমি যা ইচ্ছে বলে পার পেয়ে যেতে পারি, কারণ সে আমাকে ধরতেও পারবে না, সে আমার প্রোফাইল দেখে বাড়িতে আসবে না। আজকে কাগজে একটা ভালো লেখা যদি হয়, আমি সেটাকে পড়লে আমার মানসিকতা তৈরি হবে, আমি খানিকটা সময় দেবো। একটা লেখা পড়তে, একটা প্রবন্ধ পড়তে আমার মিনিট 15-20 সময় যাবে, অর্থাৎ আমি ওই পদ্ধতির মধ্যে আছি। আজকে যদি কাউকে ক্লাস 1-এই ভর্তি করে বলা হয় তুমি পাশ করে গেছো, সেই 10টা বছর ধরে তৈরি হওয়ার যে যাত্রা, সেই যাত্রায় সেই জায়গাটা পাচ্ছে না। ফলে যাত্রা করা যদি এখন 30 সেকেন্ডে 50 সেকেন্ডে হয়ে যায়, আমার যাত্রা বলে কিচ্ছু নেই। প্লেনে উঠলাম, নামলাম, আমি কি প্লেনে চড়ার অভিজ্ঞতা পেলাম না। মেট্রোয় উঠলাম, নামলাম একটা স্টেশনে, আমার কি মেট্রো চড়া হলো না। ফলে আমার যে নলেজ পাওয়া, জ্ঞান পাওয়ার জায়গাটা 30 সেকেন্ডে প্রায় হয় না। আমি ধরে নিচ্ছি আজ পর্যন্ত এই সামান্য 2-3 বছরে আমি 3000 রিল দেখেছি। 3000 রিল থেকে শেখার মতো আমি একটা 2 বা 3টে জিনিস মনে রাখতে পারি। সত্যি বলছি, মনে আছে, রিল থেকে শিখেছি বলে। 3000টা ফ্লাইটে আমি মাত্র 3টে ফ্লাইটের অভিজ্ঞতা মনে রাখতে পেরেছি। আমি কি আদৌ আকাশে উড়েছি? আমি কি আদৌ নিজের গড় উন্নত করতে পেরেছি? পারিনি। তো স্বাভাবিক গড় পড়ছে, খুব বাজে হারে পড়ছে, যেটা হারে দেখা পড়ছে। এবং যাচ্ছে। হারে শিখেও আমরা এই হারটাকে বাড়াতে পারবো না, আমরা হারছি ক্রমশ। রেডিওটা তুমি ছেড়ে দিলে কেন? আমার বসের সঙ্গে আমার ঝামেলা হচ্ছিল, গড়বড় হচ্ছিল, কারণ বস চাইছিলেন একটু অন্যভাবে শো করতে, কথা বলাতে ইত্যাদি। আমার রেডিও, আমার রেডিওটা অন্তত শেষে এখানটা ইংরেজিমুখী হয়ে যাচ্ছিল, বাংলায় কথা কম বলো, ইংরেজি হিন্দি মিলিয়ে মিশিয়ে কথা বলো। আর আমি বাঙালি হওয়াতে আমার মনে হচ্ছিল যে আমাকে যারা শুনে দেখেছি তারা মূলত বাঙালি। এটাও ঠিক কথা যে কলকাতা একটা কসমোপলিটন শহর, সেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকছেন, কালচার ইত্যাদি সবই রয়েছে, কিন্তু আমার কোনো জায়গাটা কালচারাল ক্ল্যাশ হচ্ছিল আমার স্টেশন, আমার তার ভাবনা চিন্তা আর বসের ভাবনা চিন্তার সঙ্গে। আমি সেখান থেকে বেরোতে চাইছিলাম, এবং আমার এটাও মনে হচ্ছিল যে আমি যে বয়সে যে জায়গায় পৌঁছেছি, যেহেতু আমি রেডিও জকি হতে চাইনি, অনেক হয়ে গেছে, আমি নিজের মতো করে কাজ করতে চাই। তো এইগুলো ভেবেই আর কি আমি রেডিও ছাড়ি। এই মুহূর্তে ধরো রেডিওর যা সিচুয়েশন বা আমাদের ভাবতেই হচ্ছে, তুমি যেরকমভাবে বললে তাতে আমি তোমার কথা শুনেও ভাবছি যে সত্যি রেডিও আর কতদিন এইটা নিয়ে আমরা কথা বলবো, বা রেডিও কতদিন থাকবে, আজকে ভাবতে হচ্ছে, প্র্যাকটিক্যালি ভাবতে হচ্ছে। রেডিও থাকবে না একেবারে তা নয়, কারণ অনেক দোকানেই রেডিও সেট রয়েছে, কোনো বাড়িতে রেডিও রয়েছে, অ্যান্টিক হয়তো থেকে যাবে। রেডিও পুরোপুরি সরিয়ে দেওয়া যাবে না, কারণ যতদিন ওই মিডিয়ামটা, ওই ওয়েভ, ওই তরঙ্গটা থেকে যাচ্ছে, রেডিওর ব্যবহারটা থাকবে, সারা দুনিয়াতেই থাকবে, কিন্তু যেভাবে হতো সেইভাবে আর থাকবে না। মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে যেভাবে জড়িয়ে ছিল সেটা হয়তো আস্তে আস্তে আর থাকবে না, কারণ অপশন এসে গেছে।
তোমার কি মনে হয় মানে কি কি কারণ? শুধুমাত্র এই যে আমাদের হাতের মুঠোয় সবকিছু সেটাই একমাত্র কারণ, না এর পেছনে আরো কিছু কারণ রয়েছে? আমার ব্যক্তিগত যে পর্যবেক্ষণ, তাতে আমি একটা জিনিস পড়াশোনা করতে গিয়ে পরবর্তীকালে পেয়েছিলাম। 2003 তো কলকাতায় এফএম রেডিও এলো। প্রসঙ্গত বলি, তার আগে কলকাতায় একটা অসাধারণ জিনিস, কলকাতায় অন্তত আমি দেখেছিলাম, ওয়ার্ল্ড স্পেস রেডিও বলে একটা রেডিও ফরম্যাট ছিল, যেখানে আমরা টাকা দিয়ে, মানে আজকের যুগে যে সাবস্ক্রিপশন, পয়সা দিয়ে আমরা কোনো কোনো ক্ষেত্রে এই চ্যানেলটা ওই চ্যানেলটাকে শুনি, সেটা কিন্তু সেই সময় সেইটাই ছিল। ওয়ার্ল্ড মিউজিক শোনা যেত কলকাতায় বসে, জ্যাজ, আফ্রিকান মিউজিক ইত্যাদি সারা দুনিয়ার শোনা যেত পয়সা দিয়ে। কিন্তু সেই যুগে সেটা চলেনি, কারণ পয়সা দিয়ে গান শুনবে তার সংখ্যাটা খুব কম ছিল। ফলে কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে সেই ফরম্যাটটা ওয়ার্ল্ড স্পেস রেডিও মুছে যায়। এখন সম্ভবত পৃথিবীতেও নেই, সম্ভবত, আমার খুব একটা ধারণা নেই। তারপরে কলকাতায় আসে প্রাইভেট এফএম, ফ্রিতে মিউজিক, আমার পছন্দের গান, আমার পছন্দের আরজে, কন্টেন্ট ইত্যাদি টিকে যায়। একটা সময় এলো যখন ইন্টারনেট আস্তে আস্তে সস্তা হতে শুরু করলো বিভিন্ন কারণে, মোবাইলের সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিস। কারণ মোবাইলে আমরা মূলত রেডিওটা তখন শুনতাম, কারণ ট্রানজিস্টারে বা রেডিওতে যিনি শুনছেন তার কোনো আলাদা কিছু নেই, ওই সেটটাকে অন অফ তার মধ্যেই। মোবাইল আস্তে আস্তে আমার কাছে বৈচিত্র্য দিতে শুরু করলো, তার কল রেট কমতে শুরু করলো, তার ইন্টারনেটের স্পিড বাড়তে শুরু করলো, রেট কমতে শুরু করলো, এবং এইবার আমি নাম না করেই বলছি, লোকে বুঝতেই পারবেন, এমন একটা কোম্পানি এমন একটা প্যাকেজ নিয়ে এলো যে গ্রামে গঞ্জে বহু জায়গায় হঠাৎ ইন্টারনেট 2014-15 সাল নাগাদ ফ্রি সাংঘাতিক ইন্টারনেট। ফ্রি ইন্টারনেট এবং মারাত্মক সস্তা হয়ে গেল। এবার তুমি যদি ফ্রিতে একটা লাইব্রেরি কাউকে দিয়ে দাও, ইন্টারনেটের লাইব্রেরি কিন্তু ঠিকমতো ব্যবহার করতে পারলে, সেই লাইব্রেরিটাকে কিভাবে ব্যবহার করবে তার উপর তোমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে যে মানুষটা বাধ্য হতো এডিটর দেওয়া কন্টেন্ট শুনতে, কারণ রেডিও সবসময় এডিটর থাকে, একজন সিদ্ধান্ত নেয় যে সম্পাদক ছাড়া সবকিছুতেই গন্ডগোল হবে। হতে বাধ্য, সেই জায়গায় যে মুহূর্তে আমি আনএডিটেড কন্টেন্ট পাচ্ছি, আমি যা ইচ্ছে দেখতে শুনতে পারি, আমি যা ইচ্ছের দিকেই যাচ্ছি, এবং যা ইচ্ছের সঙ্গে তাই, মানুষের রুচিও এখানে আনতে হবে। যা ইচ্ছের সঙ্গে তাই যাচ্ছে তাই চলে আসে। ফলে একটা ক্লাস, যাকে আমরা ক্লাস বলি আর কি, সবারই ক্লাসের একটা নিজস্ব সংজ্ঞা থাকে। আমরা কয়েকজন যারা এখানে বসে আলোচনা করছি, আমরা ভালো বলতে ক্লাস বলতে কি সেটাকে আমাদের মতো করে বুঝি। তাদের ক্লাসের সঙ্গে অন্যদের ক্লাস মিলল না, তারা তাদের মতো করে কন্টেন্ট খুঁজে পেলো, তাদের জিনিস আপলোড করতে শুরু করলো ইউটিউব ইত্যাদি অন্যান্য জায়গায়, সোশ্যাল মিডিয়াতে। ফলে সেইখানে তাদের মতো করে কিছু একটা লাইব্রেরি তৈরি হলো, অর্থাৎ লাইব্রেরিতে এমন বইও এলো যে বইটার দিকে আমি জীবনে তাকাবো না, কিন্তু অন্য একজন লাইব্রেরিতে জয়েনই করছে ওই বইটার জন্য। লাইব্রেরিতে বৈচিত্র্য এলো, লাইব্রেরি আরও সস্তা হলো, এখন লাইব্রেরি প্রায় ফ্রি, যে কেউ ঢুকতে পারে, যে কেউ যা ইচ্ছে বই নিতে পারে, যা কিছু বই অ্যাড করতে পারে। ফলে আমরা তো বই কোনো কোনো ক্ষেত্রে, আমি বলবো না যে আমরা হারছি, সবাই হয়তো নয়, কিন্তু গড়টা পড়ছে বলে আমার ধারণা। বাংলা মিডিয়ার অবস্থা কিন্তু সত্যি খুব একটা ভালো নয়। শুধু বাংলার নয়, ভাবলে দেখা যাবে সারা দুনিয়ারই কিন্তু। কারণ মিডিয়া বলতে আমরা যাকে বুঝতাম, তার মধ্যে ইন্টারনেটও এখন একটা মিডিয়া, একটা মিডিয়াম। আমি ইন্টারনেটের কথা বলছি না, জানো তো, আমি বলছি বাংলার কথা। কেন বললাম? আমি তো ছিলাম খবরে, ছিলাম এতদিন, একদম। নিউজ রিডার ছিলাম, তুমি ছিলে এফএমএ, তো পুরো দিকটা আমরা দেখেছি খুব কাছ থেকে। সেখানে অনেক রকম সমস্যা রয়েছে, যে সমস্যাগুলোর জন্য আজকে কোথাও না কোথাও আমার মনে হয় যে এই দিকগুলো হয়তো কোনো না কোনোভাবে হারিয়ে যাবে আস্তে আস্তে। যেমন ধরো, ছেলেমেয়েরা যে কাজ করতে আসছে, ধরো একটা প্যাশন নিয়ে তো সবাই কাজ করতে আসে, কিন্তু তারা কি প্রপার জায়গা পাচ্ছে? এসে প্রপার জায়গা যে দেবে, তাকেও তো সেই জায়গা দেওয়ার মতো একটা জায়গায় থাকতে হবে। মিডিয়াতে এখন যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, চটজলদি সব কিছু দেওয়া, তাড়াহুড়ো করতে গেলে সবসময় যে ঠিক জিনিসটা ঠিক কোয়ালিটিতে, ঠিক গুণমানে পৌঁছায় তা কিন্তু নয়। যে কারণে একটা প্রবন্ধ বা একটা বই পড়তে আমার সময় লাগবে, তার সিনপসিস পড়তে আমার বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু সিনপসিস থেকে কি আমি আসল জিনিসটা পাবো না। আমি আন্দাজ পাবো, ধারণা পাবো, পুরোটা জানতে পারবো না। ফলে এই তাড়াহুড়োর যুগে যে আসছে কোনো একটা জায়গায় কাজ করতে, তাকে তাড়াহুড়োর প্ল্যাটফর্মই দেওয়া হচ্ছে, তাকে ইনস্ট্যান্ট কিছু কাজ করতে হচ্ছে। ফলে সেও যে তৈরি হবে, সেও যে শিখবে, তার গভীরতা বাড়বে, সেটা কিন্তু জায়গাটা সে পাচ্ছে না। ফলে স্কুলে বা অন্যান্য জায়গায় সে যেভাবে পড়ে বা কোনো একটা মিডিয়াম থেকে সে পড়াশোনা করে সে আসছে কাজের জগতে, সে দেখতে পাচ্ছে প্র্যাকটিক্যাল জায়গাটা বড্ড আলাদা, বড্ড কঠিন, বড্ড তাড়াহুড়ো, বড্ড মানে সব কিছু চটজলদি করতে হবে। সেই জায়গায় চটজলদি করতে গিয়ে সে তো হয় ভুল করছে, কিংবা সে তার মতো করে কিছু একটা করতে বাধ্য হচ্ছে, যেটা হয়তো গুণগত মানের জায়গায় পৌঁছাচ্ছে না। প্রত্যেকটাই আমার ব্যক্তিগত অ্যানালিসিস, যাই হোক, কিন্তু তাতে হয়তো আমার মনে হচ্ছে কোনো কোনো জায়গায় গড় পড়ছে। সব জায়গায় হবে না হয়তো, কিন্তু বেশ কিছু জায়গায় গড় না পড়ছে। এটা তো বলতেই হবে। মানে ধরো আজকে আমরা রাগঢাক করে কথা বলি, আমি একটু রাগঢাক না করেই বলতে চাইবো কিছু কিছু ক্ষেত্রে, কেননা আমি তো মিডিয়ায় একটা অনেকটা বছর ছিলাম, তুমি অনেকটা বছর দেখেছো মিডিয়ার আরেকটা সাইডকে।
আমি এখনো দেখি অনেক ছেলে মেয়েদের যাদের সাথে আমার কথাবার্তা হয়, যারা আমার টিমে কাজ করছে, তাদের কাছ থেকেও শুনতে পাই ভালো কাজের কদর কিন্তু মিডিয়াতে আজকে নেই। দেখো, ভালো কাজের কদর যদি বলতে হয় তাহলে প্রথমত ভালো কাজের ডেফিনেশনটা জানতে হবে। ভালো কাজটা কি? মিডিয়া হাউসের পলিসি অনুযায়ী কাজের ধরনটা পাল্টাবে। মিডিয়া হাউস প্রত্যেকেই এখন যেভাবে একে অন্যের সঙ্গে কম্পিটিশনে লড়াই করতে গিয়ে প্রায় প্রত্যেকে একে অন্যকে কপি করছে, ও ওটাকে ব্রেক করেছে, আমাকেও ব্রেক করতে হবে। আমার কাছেও খবরটা এসেছে, এবং আমি কারো নাম না নিয়েই বলছি, যারা করছেন কাজটা তারা তো মানুষ, তাদের ভাবনা চিন্তা কিন্তু আর মানবিক অনেক ক্ষেত্রে নেই। একজন মারা গেছেন, কারো একজনের আত্মীয়, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার এখন কেমন লাগছে। এটা সাংবাদিকের প্রশ্ন হতে পারে? সাংবাদিক তো একজন মানুষ, মানুষের ভালো লাগবে? তাকে যদি এখন জিজ্ঞেস করি আপনার এই অবস্থা কেমন লাগতো, তিনি তো চুপ করে যাবেন। তো তার তো আগে ভাবা উচিত, তিনি ভাবার জায়গাটা পাচ্ছেন না। কারণ মাইকটা এখন, সবাইকে বলছি না, এমন অনেকের হাতেও পৌঁছাচ্ছে যারা চাকরি করতে আসছেন, প্যাশনের জায়গা থেকে আসছেন না। তারা ভাবছেন না যে আমি কি প্রশ্ন করব, হোমওয়ার্ক করছেন না, দেখছেন না। কি দেখছেন? কম্পিটিশন। ও আগে ওটাকে ব্রেক করছে, আমাকে করতে হবে। একটা হিউজ প্রেশার থাকে যারা ফিল্ডে থাকে তাদের উপরে। এবং শুধু প্রেশার বলে বলবো না, যেহেতু এখন যেটা বললাম যে লাইব্রেরিটা ওপেন হয়ে গেছে, যে কেউ একটা বই জুড়ে দিতে পারে, যে কেউ বই লিখতে পারে, সবাই তাদের মতো করে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করছেন। এই কন্টেন্ট শব্দটা হালে এসেছে, কিন্তু সেটা চিরকালই ছিল। এই কন্টেন্ট তৈরির জায়গাটায় তৈরি করতে গেলে তো আগে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তবে তো আমি এটা মাটির মূর্তি গড়তে পারবো। আজকে আমার হাতে একতাল মাটি দিয়ে বলা হলো মূর্তি তৈরি করার, কারণ 10জন বসে কম্পিটিশন করছে, আমাকেও বেচতে হবে, আমাকেও করতে হবে, আমিও বসে পড়লাম। আমার শিক্ষা নেই, আমি জানি না যে কতক্ষণ পরে মাটি জমাট বাঁধে, কতটা দিলে, জল দিলে মাটিটা আরও নরম হবে, ইত্যাদি ইত্যাদি আমি জানি না, কিন্তু আমাকে ওই জায়গায় যেতে হবে, কারণ সবাই করছে। তো ওই জোয়ারে যদি আমি গা ভাসাই, আমার মূর্তিও তো মাটিতে ওখানে ভেসে চলে যাবে। তাই হচ্ছে, ওই বললাম গড় পড়ছে। আমি ওই জায়গাটাতেই তোমায় বললাম যে বাংলা মিডিয়ার কথা, তুমি পুরো দেশের কথা, তুমি পুরো ইন্টারন্যাশনালি দুনিয়ারই সব তাই। দুনিয়ার কথা বলছো। আমি বাংলার কথা বললাম কেননা এই মুহূর্তে এখানে বসে ধরো আমরা বাংলাটাকেই খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। এবং আরও বেশি করে বাংলার কথা একটা কারণে বলতে চাইবো, কারণ একটা গর্বের জায়গা আছে। বাঙালির মাধ্যমে যে নবজাগরণ শুরু হয়েছিল ভারতের অন্তরে, ভারতীয় ভূখণ্ডে, সেটা সম্ভবত অন্য কোনো জায়গায়, ভারতে অন্তত, শুরু হয়নি বা হয়নি জিনিসটা। আমরা ব্রিটিশদের সংস্পর্শে এবং ইউরোপিয়ানদের সংস্পর্শে সেই কলোনির সময়টাতে আমরা যা যা শিখেছিলাম, পেয়েছিলাম, আমাদের খারাপ সময়ও গেছে, আমাদের ভালো সময়ও গেছে। কারণ সেটা পেয়েছিলাম বলেই কিন্তু আমাদের অনেক শিক্ষা, সংস্কৃতি, অনেক দিকে আমাদের অনেক কিছু উন্নতি ঘটেছিল, ভাষাগত দিক থেকে ইত্যাদি। আমরা গর্ব করে বলতে পারি বাঙালির কাছে নোবেল আছে, বাঙালির কাছে অস্কার আছে। সেটা সত্যি কিন্তু ভারতে নেই, সেইভাবে নেই। আমাদের কাছে আরও অনেক পুরস্কার আছে, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি যেভাবে বেড়েছে, সেটা আরও অনেকের কাছে ভারতে অন্তত নেই। এটা আমাদের গর্বের জায়গা, অহংকারের জায়গা। কিন্তু এই মুহূর্তে ওই বললাম গড় যেহেতু পড়ছে বিভিন্নভাবে, কারণ এডিটারহীন একটা জায়গার মধ্যে দিয়ে, একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই কারণে কিন্তু এটা স্পষ্টত বুঝতে পারছি যে বাংলার ক্ষেত্রে অন্তত, মিডিয়া বলতে আমি শুধু টেলিভিশন, কাগজ, রেডিও না, বলবো না, পুরোটা পুরোটা পুরোটাই। ওভারঅল কারণ যে একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও মিডিয়ার অংশ, সেও ওই ডেফিনেটলি বড় সোশ্যাল লাইব্রেরি, মিডিয়ার অংশ। বড় লাইব্রেরির একজন একজন ওখানে একজন কন্ট্রিবিউটার, সে ওখানে কিছু জুড়ছে। সামগ্রিকভাবে খারাপের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এটা সেটা তো আমি খুব ভালো বুঝতে পারি, তোমার সাথে অফ ক্যামেরা যেমন কথা হচ্ছিল, যে এমন এমন কন্টেন্ট থাকে, মানে সেখানে আমার মনে হয় আমি পারবো না, চেষ্টা করেও লাভ নেই, আমি আমার মতো যতটুকু পারবো চেষ্টা করবো ভালোটুকু মানুষকে দেওয়ার। এবং এইখানে কি জানো তো, মানে তুমি আর আমি, আহ, আমরা আলাদা কিছু করার চেষ্টা করেছিলাম। এরপরে যারা ওই লাইব্রেরিতে বই রাখতে আসছে, তারাও আলাদা কিছু করতে চাইছে। ভালোর কত আলাদা হবে? যখন আজকে আমি দুর্গাপুজোর উদাহরণটা এমনি দিচ্ছি, কারণ এখন থিম পুজো আমরা পাড়ায় পাড়ায় দেখতে পাই। থিম পুজো করতে গিয়ে আমরা দেখতে পাই যে মূর্তির যে পরিবর্তনটা, অনেকে বলেন যে এটা নান্দনিক হচ্ছে, হয়তো দেখতে ভালো লাগছে, কিন্তু এটা আদৌ কি দুর্গা ঠাকুরের মুখটা বা তার যে রীতি প্রথা তার মতো হচ্ছে? মানে বদল আনতে গিয়ে এমন এমন মূর্তি বা দেখতে পাওয়া যায়, ভাবা যায় আচ্ছা এটা কি দুর্গা হলো আদৌ? আমি আমার যদি ব্যক্তিগত মত বলো, আমার ভালো লাগে না। আমার মনে হয় শিল্প ঠিক আছে, কিন্তু পুজোর সেই এসেন্স যদি বলি, পুজোর সেই বদল। গন্ধটা, পুজোর সেই ফিলিংসটা কিচ্ছু নেই এখন। দেখো, যুগে যুগে পরিবর্তনে সব কিছুই বদলাবে, এটা জানা কথা। ওই যে বললাম, বৈচিত্র্য আনতে গিয়ে, নতুন কিছু যোগ করতে গিয়ে আমরা অনেকেই হয়তো আলাদা কিছু একটা করতে হবে, লোকে দেখে তাক লেগে যাবে লোকে একদম। এটা তো এখন প্রচন্ড, মানুষ তো ভীষণ ভাবে এটা। এটাই তো কন্টেন্ট। দেখো,
দুর্গা ঠাকুরের তৈরি করা বা প্যান্ডেলের থিম তাও কিন্তু এক ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের জায়গায় পৌঁছে গেছে এখন। অবশ্যই কারণ অবশ্যই মানুষের চোখে পড়তে হবে। যে কন্টেন্ট ক্রিয়েট করছে ফলোয়ার্স বাড়ানোর জন্য, যে কন্টেন্ট ক্রিয়েট করছে পয়সা উপার্জনের জন্য, জীবিকা অর্জনের জন্য, যিনি থিম বানাচ্ছেন মানুষের চোখে পড়ার জন্য লম্বা লাইনের জন্য, প্রায় প্রত্যেকে কিন্তু এই একটাই জায়গায় আমরা মিলে যাচ্ছি, মানুষ আমাকে দেখবে, আমি মানুষের চোখে বড় হব। বড় সবাই কি হতে পারে? সবার মধ্যে সে ক্ষমতা নেই। বড় হতে গিয়ে বড় সড়ো গণ্ডগোলই হয়ে যাচ্ছে যে এত বৈচিত্র্য আমরা আনছি যে বৈচিত্র্যগুলো আর মানুষের চোখে পড়ছে না, চোখ টানছে না, একরকম লাগে তো ঘুরে ফিরে সব অনেক একরকম বা কিছু। এতটাই ভালো যে ভাল লাগছে না। মানে এটাও অবশ্য ঠিক, আমি বলবো না যে আমি একমাত্র ঠিক কথা বলছি, কারণ অনেকে এমন বৈচিত্র্যপূর্ণ কিছু করছে আমার ভাল লাগছে না, কিন্তু অন্যদের ভাল লাগছে। শিল্প হিসেবে আমি তোমাকে তো ওটাই বললাম, শিল্প হিসেবে তুমি যদি দেখো তাহলে ডেফিনেটলি ভালো লাগার মতো। কিন্তু তুমি যদি মা দুর্গা হিসেবে আমাদের চোখে মা দুর্গার যে রূপ সেটা ভাবো, সেটা কোথাও নেই এখন। এবার এটা আমাদের কাছে নেই, কিন্তু পরের প্রজন্ম যারা ওইটা দেখে বড় হচ্ছে তারা আচ্ছা, ওদের ওটাকেই কাছে। মাপকাঠি ধরছে, তারা ওইটাকেই মাপকাঠি ধরছে। যে কারণে তোমাকে বললাম, যারা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসছে তারা যখন সোশ্যাল মিডিয়া হাতে পাচ্ছে, তারা যেখান থেকে পাচ্ছে সেখানে তাদের দাদা দিদিরা বড়রা যা করে গেছে, ওরা আরে বাস এটা দারুণ, তো আমি এটাকে ফলো করছি, আমাকে এর থেকে আলাদা কিছু করতে হবে। ও আলাদা করতে গিয়ে যদি ওটা ইতিমধ্যেই খারাপ হয়ে থাকে, আলাদাটা কিন্তু আরও খারাপ হচ্ছে, হয়তো ভালো হয়তো হচ্ছে না। ওই অ্যাভারেজটা যেন ক্রমশ একটা ডিক্লাইনিং স্টেজে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আমি ভুল হতে চাই, আমি চাই যে আমি ভুল প্রমাণিত হই, আরও অনেকে ভুল প্রমাণিত হোক, কিন্তু হয় বলে না যে চাকাটা ঘোরে, যেটাকে বলা হয় ওই রথের চাকাটা, ওটা আস্তে আস্তে নিচ থেকে আবার ওপরের দিকে যাবে। হয়তো একটা কথা আছে, বলা হয় যে ব্যাড টাইমস থেকে টাফ টাইমস, টাফ টাইমস থেকে গুড টাইমস, মানে এগুলো হয়, ঘটে, সেটা হয়তো ঘটবে আশা করি। তোমার এই এত বছরের, ধরো এই মিডিয়াতে তুমি রয়েছো, আমি যদি মোটামুটি 22 বছর বললে তুমি, প্রায় প্রায় হ্যাঁ, প্রায় তাই। প্রায় 22 বছর। হুম। এই 22 বছরে আমি যদি পাওয়া না পাওয়ার হিসেবগুলো করি, কি দাঁড়াবে? মিডিয়াতে কাজ করব ভেবেছিলাম, কারণ অভিনয় করতে চেয়েছিলাম, কিন্তু যে মিডিয়াতে যেভাবে কাজ করব সেটা তো ভাবিনি। ফলে যা পেয়েছি পুরোটাই পাওনা। খারাপ হোক ভালো হোক, মানুষ যা বলেছেন, খারাপ যে খুব কেউ বলেছেন তা নয়, এটা আমার সৌভাগ্য বলতে হবে। এবং যেটুকু পেয়েছি সেটা পুরোটাই আমার পাওনা। মানে আমার কোনো খেদ নেই সেই অর্থে। হ্যাঁ, একটা দুঃখের জায়গা রয়েছে, টেলিভিশন আমাকে খুব একটা এক্সপ্লোর করেনি, যেটা আমার মনে হয়েছে। মানে আমাকে আর একটু বেশি বোধহয় টেলিভিশন মানে এক্সপ্লোর করতে পারতো অ্যাজ অ্যান অ্যাঙ্কার। যে কয়েকটা জায়গায় কাজ করেছি, খারাপ কিছু পাইনি। অতি সম্প্রতি বছর দেড়েক আগেও একটা টেলিভিশন চ্যানেলের সকালবেলা একটা শো কিছুদিন করলাম, তারপর হঠাৎ আমাকে আর ডাকা হচ্ছে না প্রায় 1.5 বছর। কেন আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছিল। এবং লাস্ট যে শোটা করেছিলাম তারও সোশ্যাল মিডিয়াতে, এখন সোশ্যাল মিডিয়াতে আমরা কমেন্টস পাই, সেটা একদিক থেকে ভালো, ভালো দিকটা সোশ্যাল মিডিয়ার। সেখানে যা যা কমেন্ট পেয়েছিলাম আমি খুব উৎসাহই পেয়েছিলাম। খুব ক্রিটিক্যাল একটা শো করেছিলাম, একটা কঠিন বিষয়কে নিয়ে, রবীন্দ্রনাথ এবং তাকে একটু অন্য চোখে দেখা। তাতেও মানুষ যেভাবে আমাকে কমেন্টে ভরিয়ে দিয়েছিলাম, একটু ভয় ভয়ই ছিলাম। তারপরে যখন ডাক পেলাম না, ভাবলাম কঠিন পরীক্ষায় পাশ করে যদি ডাক না পাই তাহলে জানি না কোথায় ভুলটা করেছিলাম। তো ওটাই আমার মনে হয় যে আমার একটা দুঃখের জায়গা এটাই, যে আমাকে টেলিভিশন খুব একটা এক্সপ্লোর করেনি। এই আক্ষেপের কথা কিন্তু অনেকের মুখেই শোনা যায়, যে হঠাৎ করে প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়া। এটা আমি অনেকের কাছ থেকেই, ধরো এই পডকাস্টে যেখানে বসি, পডকাস্টে অনেকেই আসেন, তাদের কাছ থেকে এগুলো শুনি। ভালো লাগার, মানুষের হয়তো ভালো লাগছে, কিন্তু কোনো কারণে সেই শোটা হয়তো বন্ধ হয়ে গেল। এইটার পিছনে তো জানাই আছে কিছু, তো পলিটিক্স বলে একটা শব্দ থাকে, সেটা আমরা জানি না কি, কোথায় কে কাঁচি করে কে কাঠি করে ইত্যাদি আমরা জানি না, কিন্তু এটা ঠিক কথা, যদি কেউ ভালো কাজ করছে সে যদি হঠাৎ কাজ না পায়, তার অন্য কোনো কারণ থাকতে পারে না। যাই হোক, ঠিক আছে। তো সুতরাং আমার পাওয়ার দিক থেকে বলতে গেলে যা পেয়েছি আমি খুবই খুশি, মানে 100% খুশি আর কি। রেডিওতে নতুন ছেলেমেয়েরা যারা ধরো আসছে বা যারা আসতে চায় এখনো, তাদের কি বলবে? এটা শুনলে প্রাক্তন বর্তমান রেডিও জকি থেকে শুরু করে যারা ভবিষ্যতে রেডিও জকি হতে চায়, তার প্রত্যেকে আমাকে গালাগালি দেবে। তো আমি বলি, সাহস করেই বলি, না হয় ঠিক আছে, এটা গালাগালি খেলাম। রেডিও কি এখন শোনা যায়? আমরা কি আদৌ রেডিও শুনি এখন, নাকি রেডিও দেখি আমরা? সাম্প্রতিককালে যতজন রেডিও জকি সাম্প্রতিককালে গত 3-4 বছরে জনপ্রিয় হয়েছে, তারা কি রেডিওর কারণে জনপ্রিয় হয়েছে, না সোশ্যাল মিডিয়ার কারণে জনপ্রিয় হয়েছে? সোশ্যাল মিডিয়া। তারা কি রেডিও জকি, না তাদের যেহেতু দেখতে পাওয়া যায় তারা ভিজে বা ভিজুয়াল জকি, ভিডিও জকি? তো তুমি যদি দেখাই দিচ্ছ, তুমি কি রেডিও করছো? তোমাকে যদি রেডিও করার পরেও তোমাকে রিল করতে হয়, তোমাকে লাইভ করতে হয়, ঠিক আছে, রাস্তায় কোনো জায়গায় দেখা যাচ্ছে, কোনো ইভেন্টে যেতে হচ্ছে, আমরাও করতাম, সেটা অন্য কথা। রিলে দেখা দিতে হচ্ছে, রোজ সকালে কী করছো তার একটা ছোট্ট 30 সেকেন্ডের রিল করতে হচ্ছে। আমি কি তোমাকে শুনছি? তাহলে ভাই বা বোন বা আমার থেকে ছোটো যে কেউ, তুমি কেন রেডিও করতে আসছো?
এক। দুই, রেডিও বলতে প্রাইভেট এফএম। কলকাতায় বসে কোনো প্রাইভেট এফএমের পরিধি কতটা? 100 থেকে 120 কিলোমিটার। মানে আমি কলকাতায় যদি বসি আমাকে শোনা যাবে বড়জোর দুর্গাপুর, বর্ধমান। কলকাতায় বসে যদি আজকে আমি ক্যালিফোর্নিয়া কাউকে আমার বক আমার গান শোনাতে চাই, আমার কি আর রেডিওর প্রয়োজন আছে? যে বাঙালি শিল্পীরা মানে সঙ্গীত শিল্পীরা তারা বলতেন যে বাংলা গান রেডিওতে বাজে না, একটা সময় তাদের পক্ষে আমি গলা ফাটিয়েছি, আমিও বসের সঙ্গে লড়াই করেছি, তর্ক করেছি, জিতিনি, স্বাভাবিক। রেডিও ছাড়া মুহূর্তে 2018-19-এ যখন ইন্টারনেট সস্তা হয়ে গেছে ইত্যাদি, আমি তখন থেকেই বলতে শুরু করলাম কি দরকার কলকাতায় বসে বাংলা গান তুমি ক্যালিফোর্নিয়া কাউকে শোনাবে? তোমার কি রেডিওর প্রয়োজন আছে? তা কেন তুমি এফএমে ভরসায় আছো? কেন তুমি কাঁদছো যে এফএম তোমার গান শোনাচ্ছে না? বয়ে গেছে, এফএম তোমার গান শোনাচ্ছে না, তোমার কাছে ইন্টারনেট রয়েছে, ইন্টারনেট সস্তা হয়ে গেছে, তোমার যদি গানের কোয়ালিটি থাকে লোকে শুনবে। হয়েছে তো, নাম নিয়েই বলতে পারি আমি, আমাদের তালপাতা সেপাই, তাদের গান তো ইন্টারনেটই ফেমাস হয়েছে, তাদের গান তো রেডিওতে বাজেনি। কী প্রয়োজন তাদের? সুতরাং ইন্টারনেট যখন আমার হাতে আছে, আমার কি আর রেডিও জকি হওয়ার জন্য সত্যি প্রয়োজন আছে? হ্যাঁ, তারপরে মানছি রেডিও জকির কাছে একটা ব্লু কলার জব, একটা রেলা আছে, আমি রেডিও জকি হয়েছি। কিন্তু যে রেডিও জকি হলো তাকে কতজন রেডিওতে শুনছে? কিছুক্ষণের জন্য কলার তুলি, যে সময়টা আমরা রেডিও করেছি, সত্যি রেডিও করেছি, আমরা রেডিওতে কথা বলেছি, আমাদের সত্যি হয়তো 2.5, 3.5, 4.2 মিলিয়ন ফলোয়ার্স ছিল, লোকে শুনতো। কারণ ওই সময় ওই কলকাতা টু ওই চত্বরটাতে ওই 100 থেকে 120 কিলোমিটার রেডিয়াসে আমাদের লোকে শুনেছে। আমি রানাঘাটে বসেও শুনতাম। তুমি প্রমাণ দিচ্ছ। সুতরাং লাখ লাখ লোক আমাদের শুনেছে, আমরা সংখ্যাটা গুনতে পারতাম না, কিন্তু আন্দাজ বলে অন্তত 5 থেকে 6 লাখ লোক আমাদের শুনেছে। অর্থাৎ যদি আমি দাবি করতে চাই, সেই যুগে আমার কিন্তু 5 মিলিয়ন ফলোয়ার্স ছিল। 5 মিলিয়ন ভুল বললাম, ঠিক আছে, কিছু মিলিয়ন ফলোয়ার্স ছিল, 5 নয়, যাই হোক, ফলোয়ার্স ছিল 1 মিলিয়ন, কিছু মিলিয়ন ফলোয়ার্স ছিল। আজকে যে রেডিওতে আসবে তার ফলোয়ারটা কিন্তু সোশ্যাল মিডিয়ার ফলোয়ার, নট রেডিও। তো যে রেডিও জকি হতে আসছে সে কি সত্যি ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম রেডিও জকি হতে পারছে? না। তাহলে কি রেডিও জকি না হতে পারলে কোনো দুঃখ আছে? আমি কাউকে বলছি না যে এসো না, কিন্তু না যদি হতে পারো তাহলে দুঃখ পেও না, তোমার জন্য ইন্টারনেট রয়েছে, ইন্টারনেটে কথা বলো। তুমি যদি ভালো কথা বলতে পারো, আজকে আমি ইনস্টাগ্রামে, ফেসবুকে এমন অনেকের কণ্ঠস্বর শুনি যাদের কণ্ঠস্বর ঈর্ষণীয়, ছেলে হোক বা মেয়ে, আমি শুনতে চাইব। তারা ভালো কথা বলতে পারে, ভালো স্ক্রিপ্ট করছে, ভালো আবৃত্তি করছে, ভালো কথা বলছে, আমি কেন, যে কেউ শুনছে। সে রেডিও জকি হতে পারেনি, তার ফলোয়ার্স প্রচুর রয়েছে। আফটারঅল রেডিও জকিকে একজন শুনবে। তোমায় যদি কেউ সোশ্যাল মিডিয়াতে শুনছে, দেখছে, তুমি তো সেই জায়গাটাই পাচ্ছ। তাহলে কেন বেকার রেডিও জকি না হলে দুঃখ পাবে, বা রেডিও জকি হতেই হবে কেন? এই ব্যাপারটা ছিল জানো তো আগে, মানে আমি তোমাকে বলছি আমার এবিপির প্রথম দিকের কথা। তখন বলা হতো যে নিউজ অ্যাঙ্কাররা তারা সব জায়গায় কেন যাবে, মানে তুমি ওই অফিসের বাইরে ওখানটায় গিয়ে কেন দাঁড়িয়ে থাকবে ওই মেকআপ করে? তোমাকে যখন মানুষ টিভিতে দেখছে তোমাকে সেই জায়গাটা রাখতে হবে। কোথাও আমার আজকে দাঁড়িয়ে মনে হয় যে সত্যি সবটা এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে যে দামটাই আর থাকছে না। যেটা উত্তম কুমার শুভেন্দু চট্টোপাধ্যায়কে বলেছিলেন যে পেট্রোল পাম্পে গাড়ি তেল ভরার সময় বেরোস না, লোকে তোকে পয়সা দিয়ে সিনেমা হলে দেখতে যায়। আজকে ওই পয়সা দিয়ে সিনেমা হলে দেখতে যাওয়া, যেটা সোশ্যাল মিডিয়া যদি আমি কনভার্ট করি, আমি তো পয়সা দিচ্ছি না, আমি তো লাইব্রেরিতে ঢোকার জন্য কোনো মেম্বারশিপ ফিজ নিচ্ছি না, যে আমি ঢুকছি পয়সা দিয়ে বইটাকে নিচ্ছি, সুতরাং না দিলে আমার ফাইন হবে, এই ব্যাপারটা নেই। অর্থাৎ মূল্য দেওয়ার জায়গাটা কিন্তু কমে গেছে এখন, যে কারণেই অবমূল্যায়ন ঘটেছে, যে কারণেই পড়েছে সব কিছু আর কি। এবং সেই জন্যই খুব স্বাভাবিক ওই যে অরাটা, সে অরাটা কিন্তু সত্যি আর নেই। কারণ এখন কন্টেন্ট ক্রিয়েট যে কেউ করছে, আরে ওকে তো দেখছি নি আমি, এইটা না, মানে খুব ব্যক্তিগত ঘটনা তাহলে বলি, এটা আমি কখনো সম্ভবত কোথাও শেয়ার করিনি। তোমার এই স্টুডিওটা গোল পার্কের কাছাকাছি একটা জায়গা, আমার রেডিও ওয়ানের অফিসটাও কাছাকাছি একটা জায়গায় ছিল। আমার একটা ঘটনা মনে পড়ে, আমি কখনো এটা বলিনি, আজকে বলতে চাইছি কারণ এই ঘটনাটা প্রসঙ্গটা এলো বলে। গোল পার্কের মোড় থেকে একবার আমি হাঁটতে হাঁটতে আমাদের অফিসের দিকে যাচ্ছি, খারাপ কাজ করেছিলাম, অস্বীকার করবো না, কিন্তু কেন করেছিলাম সেটাও শুনলে বুঝতে পারবে। আমি হঠাৎ বুঝতে পারলাম যে দুটো মেয়ে আমাকে ফলো করছে, তাদের আলোচনাটা খানিক টাইম ফিসফিসটা শুনতে পাচ্ছি, এটা রয় না, তারা কোনোভাবে কোথাও দেখেছে আমাকে বা শুনে বা কিছু কারণে চিনতে পেরেছে, তারা অনেকটা ফলো করলো। আমার উচিত ছিল দাঁড়িয়ে ঘুরে একবার কথা বলা, বিকজ তারা ফ্যান। আমি না দাঁড়াইনি, আমি হাঁটছিলাম ওই অরাটা মেনটেন করার জায়গা থেকে, আমি ধরা দেবো না, বললাম অরা ধরা হতে মিলে যাচ্ছে, ধরা দেবো না। তখন ওই জায়গাটা ছিল, আজ কিন্তু সেই জায়গাটা নেই। এখন মনে হয় ভুলই করেছিলাম, কারণ ওই যে ফ্যান সামনে এসে দাঁড়িয়ে কথা বলবে, ছেলে হোক মেয়ে হোক, আমার ভালো লাগবে, ও আমাকে শোনে, আমাকে পছন্দ করে, আমি না ধরা দিইনি।
আজকে না ধরা না দিয়ে থাকতে পারবো না, লোকে ঠিক আমাকে ধরে ফেলবে। আপনি না, এটা না দেখার দিকে চলে গেছে, আমরা বড্ড দেখাচ্ছি, শুনে কাউকে চিনবো এই ম্যাজিকটা আর নেই। হ্যাঁ, এখন তার ওয়েট করা ব্যাপারটাও নেই, ওই প্রোগ্রামটা কোন সময় হবে আমরা ওয়েট করতাম। একদমই তাই। না, এখন হয়তো খানিকটা ওয়েট করে লোকজন, যখন জানে যে শুক্রবার রাত 10টার সময় ওটা শুনতে পাওয়া যাবে বা ওটার প্রিমিয়ার হবে, খানিকটা অপেক্ষা এখনও আছে। কিন্তু ওটা না খুব খুব কম হয়ে গেছে, খুবই কমে গেছে ওই জায়গাটা। মানে এখন তো সত্যিই সবকিছু বড্ড বেশি অ্যাভেলেবেল, বড্ড তাড়াতাড়ি হচ্ছে, বড্ড হাতের কাছে চলে এসেছে, আমি যখন চাই তখনই পাবো। এবং অপশনেরও অপশানও তো হয়ে গেছে যে ধরো গল্প শুনবো আমি একটা জায়গায়, ওই একই গল্পটাকে নিয়ে হয়তো 2-3টে চ্যানেল কাজ করেছে, এটা ভালো লাগছে না, আমি ওটাই চলে যাচ্ছি। মানে রেস্তোরাঁ, এখানে খাবারটা ভালো লাগছে না, চাইনিজ ভালো লাগছে না, আমি ওটাই চলে যেতে পারি। ফলে ওই মানে ভালোরও ভালো হচ্ছে, আবার খারাপও হচ্ছে, এবার যে মানুষ যেভাবে যেটাকে নেবে। এখন কি সত্যি সত্যি মানে এটা মানে আর যে যারা হতে আসছে তাদেরও সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখা হচ্ছে? দেখা হচ্ছে, শুধু আর যে নয়, বাকিটা আমি জানি না মানে শুধু তোমার আর যে নয়, যে আর যে সে একটা পাবলিক ফিগার, কারণ মানুষ তাকে শুনবে, পছন্দ করবে, সেই কারণেই তাকে ওখানে নিয়ে এসে বসানো। তার কিছু দায়িত্ব থাকবে, তাকে ভালো কথা বলতে হবে, সেন্সিটিভ হতে হবে, তাই ইকিউ আইকিউ ইত্যাদি ভালো থাকতে হবে, ভালো পড়াশোনা, সেগুলো এখনও দেখা হচ্ছে। কিন্তু দেখা হচ্ছে এটাও যে তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার কত। সম্প্রতি জানতে পেরেছি যারা আজকাল এখন অভিনেতা হচ্ছেন তাদেরও সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। মানে সেটা আমার এখানে কথা হয়েছে অলরেডি অনেকের সঙ্গে, তারা সুতরাং বলছেন এসে। বুঝতেই পারছো যে যে কেউ আজকের যুগে পাবলিক ফিগার হতে চাইবে, যাকে নতুনভাবে করা হবে, তার একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকলে ভালো। আরে ওকে তো চিনি, আচ্ছা ও এটাও করছে। মানে আমরা যেখানে শূন্য থেকে মাটিতে লিটারেলি বীজ বপন করে জল দিয়ে চারা গাছ থেকে আস্তে আস্তে খানিকটা হয়তো বড় হয়েছি আমরা, আজকে আর সেটা নেই। তুমি বড় হয়ে তারপরে এসো, তোমাকে আমি আরো বড় করব। শূন্য থেকে শুরু করে মানে তোমাকে স্ট্রাগল থেকে, ফলোয়ার নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি ইতিমধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছো নিজের, তারপর তোমাকে আমি একটা বড় জায়গা দিচ্ছি। শূন্য থেকে শুরু করার যে আনন্দটা, যে উন্মাদনা, উত্তেজনা, আমার একটা ফলোয়ার, কেউ নেই, কেউ কমেন্ট করছে না, একজন করলো, সেটা নেই। আমি ইনস্ট্যান্ট ফেম পেয়ে এসেছি বা কিছুটা ফেম পেয়েছি, তার থেকে আমি আরও বড় ফেমের একটা ফ্রেম পাচ্ছি। এটা খানিকটা হয়তো ক্ষতিই করছে, কারণ মানে স্ট্রাগল করার একটা মজা আছে, কোয়ান্টিটিতে কোথাও কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না। সবসময় হচ্ছে। কোভিডের টাইমটায় ফেসবুকে আমি একটা দারুণ জিনিস দেখেছিলাম। কি? বেশ শব্দ নিয়ে খেলা শুরু ও করেছিলে তুমি। আচ্ছা। না না, কোভিড না, তার আগে থেকেই করছিলাম আমি। ইনফ্যাক্ট এবার তাহলে পুরো বাংলাতেই কথা বলি, কারণ এখন বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলছিলাম। এটা শব্দবাজির জায়গা। শব্দবাজির কাজটা খুব সচেতনভাবেই আমি শুরু করেছিলাম রেডিওতে শুরু করেছিলাম 2010 সাল নাগাদ। তার একটা পিছনে কারণ ছিল, আমি কোনো একটা সময় মানে ইংরেজি শব্দে খেলা নিয়ে খেলতে খেলতে পাগল হয়ে গিয়েছিলাম, ফ্যান বড় সড়ো একটা, এবং সেখান থেকে আমি ক্রমশ বাংলা শব্দে খেলা নিজের মতো করে তৈরি করেছিলাম। অনেককে দেখিয়েছিলাম, তারা বলেছিলেন এরকম খেলা কিছু নেই, একটা নিজস্ব একটা ধাঁচ, ধরন ইত্যাদি তৈরি করি। এবং সেই নিয়ে কাজ করতে 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 একটা সময় রেডিওতে কাজ করতে শুরু করি শব্দবাজি নিয়ে। এবং শব্দবাজি নামটা ওই কারণেই দেওয়া যে শব্দ আছে, আওয়াজ নেই, বাংলা শব্দ নিয়ে খেলা, বাংলা শব্দের ওই যে শব্দটাকে দুভাবে দেখা। যাই হোক, পরবর্তীকালে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে শুরু করি, ইভেন্ট, অনুষ্ঠান ইত্যাদি করতে করতে এখন যে জায়গায় এসে পৌঁছেছে, হ্যাঁ কোভিডের সময়টাতে একটু অন্য মাত্রা যোগ করি। তার আগে একটা থোর বড়ি থোর আমার রেডিওর কাছ থেকে সময় বের করে চলছিল। কোভিডের সময় কিছু ভাবনা চিন্তা করার সময় পাই, যেটা সত্যি প্রয়োজন ছিল, কারণ এই ভাবনা চিন্তার সময়টা পাচ্ছিলাম না কাজের চাপে। এবং বিভিন্ন স্কুলে গিয়ে কিছু কর্মশালা বা ওয়ার্কশপ করা দরকার, বাচ্চাদের শেখানো দরকার, ভিত থেকে ভীতি কাটানো দরকার, ছোটোবেলা থেকে ওদের বানান, উচ্চারণ, মানে, ব্যবহার শেখালে পরে গিয়ে বাংলাতে কোনো সমস্যা হবে না, এটা দেখার বোঝার একটা জায়গা, একটা ভাবনা, একটা অনুভূতি তৈরি হয়েছিল কাজ করতে করতে। আমি সেটাকে কাজে লাগিয়েছিলাম এবং শব্দবাজি এখন খানিকটা এগিয়েছে। আমরা বিভিন্ন বড় বড় সংস্থার সঙ্গে বেশ কিছু কাজ করছি। একটা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা এই মুহূর্তে হচ্ছে, বড় করে হচ্ছে। পশ্চিমবঙ্গের 15টা জেলাতে এই বছর, এই 2025-এ 250টা স্কুলের প্রায় 75,000 বাচ্চা, ক্লাস 8 থেকে 9, তারা মানে 8 থেকে 12 বরং তারা বলবো, তারা পড়াশোনা করে সেখানে। তারা খেলবে, তারা লড়াই করবে, এবং আরও অন্য কিছু তৈরি করছি আস্তে আস্তে। তো এইগুলো নিয়ে কাজ করতে গিয়ে বাংলা ভাষাটা আমার কাছে আরও নতুনভাবে ধরা দিয়েছে। এই আইডিয়াটা কেন এলো তোমার মাথায়? এত কিছু ভাবিনি। যখন প্রথম শুরু করেছিলাম, মনে আনন্দে খেলতাম, খেলতে খেলতে ওই খেলাগুলোকে তৈরি করা, 2-3 জনকে দেখানো, পারছিস মানে নিজের ভাবনা কি অন্য কেউ তাতে আনন্দ পাচ্ছে, সেখান থেকে এগোতে 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 আজকে একটা জায়গায় এসে পৌঁছেছি। এখন এটাকে খুব সচেতনভাবেই পরবর্তী প্রজন্মের বাঙালিকে বাংলা শেখানোর একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছি।
এবং সেখানে খুব বেশি করে কাজ করতে চাইছি স্কুলের বাচ্চাদের নিয়ে, ক্লাস 1 থেকে শুরু করতে চাই। আচ্ছা, খুব সচেতনভাবেই ক্লাস 8, 12 এগুলোকে ব্যবহার করছি, মানে অষ্টম শ্রেণীটা আবার বড্ড বেশি বাংলা হয়ে যাবে। না না, আমরা নর্মালি কথা বলি, হ্যাঁ, সব না, মিলিয়ে মিশিয়ে কথা হয়। সমস্যা আছে। যে মুহূর্তে বাংলা নিয়ে কাজ করি লোকে বলে আপনি তো ইংরেজি বলছেন। তাদের আমি বলি আপনি তো উর্দু, মানে আরবি, ফার্সি, পর্তুগিজ ধরতে পারছেন না। আমি যে মুহূর্তে বলছি জানলাটা বন্ধ করুন, আপনি ভাবছেন ও বাংলা বলছে, জানলা তো পর্তুগিজ শব্দ। যে মুহূর্তে বলছি দরজাটা খুলুন, আপনি ভাবছেন বাংলা, দরজা তো আরবি শব্দ। এবং আরও কত রয়েছে, তারিখ, বাগান, খুন, রাস্তা, একটাও তো বাংলা শব্দ নয়। মানে বাংলা বলতে আমরা যে অখণ্ড বাংলাটাকে বুঝতাম তার সেখানকার শব্দই নয়, এগুলো বিদেশি শব্দ। রিক্সায় চড়ছেন, রিক্সা তো জাপানি শব্দ। কফি খাচ্ছেন, কফি তো এখানকার জিনিসই নয়। তো আপনি ইংরেজি জানেন বলে আপনি বাংলার মধ্যে ইংরেজি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, ধরতে পারছেন। আপনি পর্তুগিজ জানেন না, ফরাসি জানেন না, তাই আপনি রেস্টুরেন্টে খেয়ে আসছেন, ওর যে রেস্তোরাঁ আপনি জানেন না। আপনি আমাকে আঁতেল বলছেন, আঁতেল যে আসলে ফ্রেঞ্চ শব্দ আপনি জানেন না। আঁতেল এসে আঁতেলেকচুয়াল বা ইন্টেলেকচুয়াল থেকে আপনি জানেন না। তো আপনি ইংরেজি ধরতে পারছেন কারণ আপনি ইংরেজি জানেন, তাই বলবেন না যে আমি ইংরেজি বলছি, আমি বাংলা বলছি। দরজা, জানলা, রেস্টুরেন্ট বাংলা শব্দ হয়ে গেছে। ক্লাসও মোটামুটি তাই হয়ে গেছে, কারণ সত্যজিৎ রায় ক্লাস ফ্রেন্ড লিখেছিলেন বহু বছর আগে। যাই হোক, তো বাংলা নিয়ে কাজ করতে গিয়ে খুব মজার মজার কিছু ঘটনা পাই, কিন্তু এটুকু বুঝতে পারি যে আমি যেহেতু নিজে বাংলা নিয়ে পড়িনি, মানে এতক্ষণ যারা শুনলেন তারা বুঝতে পারবেন, আমি কিন্তু বাংলা নিয়ে পড়া আর বাংলা নিয়ে, মানে বাংলা পড়া আর বাংলা নিয়ে পড়া যে পার্থক্যটা আছে, আমি কিন্তু প্রথম দলে পড়ি। আমি বাংলা পড়েছি, বাংলা নিয়ে না পড়ার জন্য আমাকে আলাদা করে পড়তে হচ্ছে, জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে। এবং বুঝতে পারছি বেশিরভাগ বাঙালি বাংলা নিয়ে ভাবেন না, দরকার নেই। কথাবার্তা শব্দটা ব্যবহার করে বিয়ের কথাবার্তা থেকে ব্যবসায়িক কথাবার্তা সব কিছু চলে যাচ্ছে। কেউ সম্মান বলছেন, কেউ সম্মান বলছেন, কিন্তু যেটা দেওয়া সেটা দিচ্ছেন, যেটা পাওয়া সেটা পাচ্ছেন। ফলে বাংলা, মানে আমি একটু মজা করেই বলি, ভাষা একটা গাড়ির মতো। আমি গাড়িতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ভাষাও ঠিক তাই। আমার মনের জিনিসটা আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, গাড়ির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এবং গাড়ি যে যার মতো করে চালায়, গাড়ির বিভিন্ন মডেল আছে, বাংলারও মডেল আছে। পশ্চিমবঙ্গের বাংলা একরকম, বাংলাদেশের বাংলা একরকম। যে লোকটা দিল্লিতে থাকে তার বাংলা সেখানকার বাংলা ঘেঁষা, হ্যাঁ না, সেখানকার হিন্দি ঘেঁষা, পশ্চিমবঙ্গের মধ্যেও বিভিন্ন রকমের বাংলা রয়েছে। একদমই উপভাষা ইত্যাদি রয়েছে, আরও অনেক কিছু আছে। ফলে গাড়ির মডেল, গাড়ি চালানোর ধরন, একই গাড়ির মডেল দুজন দুরকমভাবে চালাবে। একই বাংলা শহুরে মান্য বাংলা লোকে দুরকমভাবে চালাবে, গ্রামাঞ্চলের বা অন্যান্য যে শহর ইত্যাদিগুলো রয়েছে তার বাংলা দুজন দুরকমভাবে ব্যবহার করবে। ফলে ভাষা গাড়ির মতো, গাড়ি ঠিকমতো চালাতে পারলেই হলো, দুর্ঘটনা না ঘটলেই হলো। দুর্ঘটনা ঘটে, কথাবার্তা তো দুর্ঘটনা, হ্যাঁ, তাও তো বার্তাটা গাড়ি চলছে, বার্তা হয়ে গেছে। তাও তো গাড়ি চলছে দিব্যি। সুতরাং ভাষা খুব মজার জিনিস। এবং খেয়াল করে দেখো, তুমি যেহেতু যে সংস্থায় কাজ করেছো যারা জানেন, সেই সংস্থার একটা নিজস্ব বানান বিধি আছে। হ্যাঁ, এবং তার বাইরেও সংসদ, আকাদেমি, তাদের একটা বানান বিধি রয়েছে। দু জায়গায় অনেক ভাষাবিদ আছেন, তাদের মধ্যে ওই রাজায় রাজায় যুদ্ধ হয়। আর আমরা সাধারণ বাঙালি, আমরা উলু খাগড়া, আমরা ব ডয় শূন্যরা বড় লিখবো না, ব ডয় শূন্যরা ওকার বড় লিখবো, এই নিয়ে আমরা লড়াই করি। আমি তো রীতিমতো ভুক্তভোগী এতে। তুমি ভাবো না, তোমাকে বলছিলাম একটু আগেই, আমি তুমি বলছিলাম মানে আলুওয়ালি না ওয়ালুওয়ালিয়া, মানে সে যে কি বিপজ্জনক। সম্প্রতি হয়েছে বিরাট কোহালি না বিরাট কোহলি, হ্যাঁ, এবার যেহেতু ও কোহালি লেখে সুতরাং হয় আকার পড়তে হবে। কিছু ভালো ঘটেছে, কারণ একটা জিনিস আমি সমর্থন করি এই সংস্থার, নাম নিচ্ছি না যেহেতু আমরা লোকে বুঝবেনি, বর্গীয় জ নিচে যে বিন্দুটা এসেছে আমি ওটাকে ব্যক্তিগতভাবে সমর্থন করি। কারণ বাংলাতে জেব্রা খুব খারাপ উচ্চারণ, জেব্রা ক্রসিংটা ভুল। আমার মা যেরকম বলে জি বাংলা, অনেকেই বলতে ওটা কিন্তু জি। জি, এই যে উচ্চারণটা, বিদেশি উচ্চারণে আত্মীকরণ বাংলাতে করা দরকার, কারণ ভাষা হিসেবে আমরা অনেক উন্নত। সে কারণে বর্গীয় জ নিচে ওই নুক্তা, ওই বিন্দুটা একদিক থেকে ভালো। আবার ভালো মন্দ মিলিয়ে তো ব্যাপার রয়েছে, ফলে আছে। যাই হোক, তো মানে শব্দবাজি নিয়ে বা ভাষা নিয়ে কথা বলতে গেলে লম্বা টানা অনেকক্ষণ বকবক করতে তো হবে। কিন্তু পুলিশ না পুলিশ, স্থানীয় উচ্চারণে পুলিশ হয়ে গেছে, আমি আবার ভুল করে পুলিশ বলে ফেলি। আমার মুখ থেকে যে কোনো কারণেই হোক পুলিশ বেরোয় না, শটা বেরোয় না। আমি পুলিশ বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি, মানে আমি দেখেছি এটা আমার ভুলই বলা যেতে পারে। কিন্তু যারা পুলিশ বলছেন তারা হয়তো ভুল করছেন না। বুদ্ধদেব ঘোষ সাদা তালব্য স দিয়ে লিখতেন, আমরা সাদা দন্ত স দিয়ে লিখি, ঠিক আছে। শব্দবাজি নিয়ে খেলতে খেলতে আর কি কি দেখলে, মানে মানুষের মধ্যে কি কি ভুল চোখে পড়লো, মানে যেগুলো আমরা খুব কমনলি করে থাকি? ভুল অগুন্তি, কারণ ভুলটা বেশিরভাগ মানুষ ধরতে পারেন না। সমাস শিখতে লাগে 6 মাস, ভুলতে লাগে 1 দিন বা 1 সপ্তাহ বড় জোর। তারপরে মানুষ খেয়াল রাখেন না সন্ধি কী, সমাস কী। এই যে এত রকম শব্দের খেলা তৈরি করেছি, খেলতে গিয়ে বুঝতে পারি কারণ বানান লোকজন দন্ত ন দিয়ে লিখছেন, খেয়াল রাখেন না তারা যে মূর্ধন্য না রয়েছে তাতে। এবং আরও অনেক কিছু খুব সূক্ষ্ম সূক্ষ্ম বানান ভুল।
আরও তো এখন গন্ডগোল হয়েছে এই যে বানান বদলটা ঘটছে। ইগল বানান যে নিয়ম নয়, কিন্তু বলা হচ্ছে হ্রস্ব ই দিয়ে লিখতে। এই হ্রস্ব ই এর ব্যবহারটা কজন জানেন বা জানতে চান? যুক্তি রয়েছে যে বিদেশি শব্দ তার ক্ষেত্রে হ্রস্ব ইকার হবে বা হ্রস্ব ই হবে। ইগল সেখান থেকে ইগল, তাই এইটা। কিন্তু কজন জানেন বলতো যে কোনটা বিদেশি শব্দ? যেখানে আমি দিনরাত দরজা খুলছি, জানলা বন্ধ করছি, বারান্দায় যাচ্ছি, মগ দিয়ে চান করছি, এই মগ, এই তোয়ালে, পেয়ারা পর্তুগিজ শব্দ। কজন জানেন যেটা বিদেশি বা তার বানানটা বিদেশি নিয়ম অনুযায়ী হতে হবে? আমরা পরীক্ষা হলে কেমিস্ট্রির নিয়ম মনে রাখতে পারতাম না, নত্যবিধান সত্যবিধান আমরা পড়ে এসেছি, আমরা আমাদের গুলিয়ে যায়। আমাকে জানতে হবে কোনটা তৎসম, কোনটা তদ্ভব, কোনটা বিদেশি, এবং সেক্ষেত্রে কোন নিয়ম হচ্ছে। এত যে মনে রাখবে, সে কথাবার্তা বলে ব্যবসা করতে পারবে, তা কি দায় মনে পড়েছে? রাখা সম্ভব এখনকার কে দিনে মনে দাঁড়িয়ে? রাখে? প্র্যাকটিক্যালি ওই জন্য বললাম না যে পসিবল কি? ভাষা পড়া মানে বাংলা পড়েছি আর বাংলা নিয়ে পড়েছি, পার্থক্যটা তো এইখানেই। বাংলা নিয়ে পড়ে কজন? বাঙালির এখন 10%। বাংলা পড়ে কজন? এটা তো দ্বিতীয় প্রশ্ন। এবং তাহলে এখানে বলি, একটু মজা করি, যে আমি ইচ্ছে করি, আমি চাই ভবানীপ্রসাদ মজুমদারকে অপমানিত করতে। হ্যাঁ, উনি যে বলেছিলেন যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ওকে অপমানিত করতে চাই, লাঞ্ছিত করতে চাই এবং প্রমাণ করতে চাই যে আপনি ভুল করেছিলেন, বাঙালি বাংলাটা জানবে। আসলে কিন্তু উনি খুশি হবেন। উনি খুব দুঃখ পেয়ে লিখেছিলেন যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। উনি খুব মানে অপমানিত নিজে হয়েছিলেন বলেই উনি লিখেছিলেন। তাই ওর এই অপমানের জবাবে কিন্তু ওকেই অপমান করে বলতে হবে, দেখুন আপনি ভুল করেছিলেন, বাঙালিকে বাংলাটা শেখাতে হবে এবং শিখিয়ে প্রমাণ করতে হবে যে আমাদের ছেলে মেয়েদের বাংলাটা আসে। উনি যেখানেই থাকুন উনি খুশি হবেন। এটা কঠিন কাজ, এটা করতে গেলে সচেতন হতে হবে আমাদের। আমার যেটা সব থেকে বেশি খারাপ লাগে, এখন বেশিরভাগ বাড়িতেই বাবা মায়েরাও তাদের সন্তানের সঙ্গে বাংলায় কথা বলেন না। না, বলেন, কিন্তু যারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন তাদের একটা সচেতনভাবে একটা অভ্যেস তৈরি হয়ে যায়। আমি তাদের দোষ দিই না, বিভিন্ন অর্থনৈতিক কারণের জন্য তাদের দোষ দিই না, কিন্তু এটাও ঠিক যে বাড়িতে অন্তত বাংলাটা বলুন আপনারা। আমার সে তো ওটাই নিজের শিকড়টা বক্তব্য, জানছে না। যে বাড়িতে বাংলায় কথাবার্তা যদি থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ইজি হয় বাচ্চাদের জন্য। একদমই তাই। অনেকেই এরকম আছেন, ধরো রাস্তাঘাটে যেখানেই যেখানেই হোক না কেন, মায়েরা দেখছি কথা বলছে বাচ্চার সঙ্গে ইংলিশে। হ্যাঁ, খুব খারাপ বাক্য গঠনে, মানে সেগুলো সেটা ইংরেজি নয়, কিন্তু ওটা ইংরেজি বাংরেজি, বাংলা। ওটা হ্যাঁ, এবং এটা বাংরেজি। ওটা ভাষা নয়, কারণ ভাষার একটা নির্দিষ্ট বাক্যের একটা গঠন থাকে। 20% বাংলা, 30% ইংরেজি বা 80% ইংরেজি, ওটা আদৌ ভাষা নয়, ওটা আদৌ ভাষা হতে পারে না। কারণ ওটা যোগাযোগের মাধ্যম, কমিউনিকেশন। আমি কথা বলছি, ওটা কিন্তু ভাষা নয়। যাই হোক, মানে বাড়িতে বাংলাটা না চর্চা থাকলে যেটা সমস্যা হবে, যে ছেলেটা বা মেয়েটা ভবিষ্যতে বাঙালি হিসেবে বড় হচ্ছে, সুতরাং গ্লোবাল সিটিজেন, কারণ ইন্টারনেট থাকছে, ইত্যাদি থাকছে, সে সারা দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারে। সে যখন পরিচয় দেবে, সে ভারতীয় পরিচয় দিল, ঠিক আছে, তারপর বাঙালি, ও ফ্রম দ্য ল্যান্ড অফ রবীন্দ্রনাথ টেগোর, ফ্রম দ্য ল্যান্ড অফ বিবেকানন্দ। কিন্তু আমি বাংলা কিছু জানি না, আমি জানি না বিবেকানন্দ ঠিক কী কাজ করেছিলেন, বা ইংরেজিতে পড়েছি, আমি রবীন্দ্রনাথ বাংলায় পড়িনি। আমার সেই আত্মীকরণটা বা ভিতরে নেওয়ার ব্যাপারটা ঘটেনি। ফলে আমি রবীন্দ্রনাথকে চিনিনি সেই রকমভাবে, যেভাবে সারা দুনিয়া চিনবে একজন বাঙালির মাধ্যমে। ফলে আমি যখন বাঙালি হিসেবে নিজের পরিচয়টা দিচ্ছি, আমার গর্বের জায়গাটা রয়েছে, আমি সেই গর্বটা নিজে কিন্তু টের পাইনি। আমি বড় গাছ হয়েছি, কিন্তু আমার শিকড়টা মাটির গভীরে যায়নি। আমার শিকড়, বাঙালিয়ানার শিকড়, আমার বাঙালি হওয়ার শিকড় যদি মাটির গভীরে, আমার সংস্কৃতির গভীরে না যায়, যে মাটিটা তৈরি হয়েছে গত 200 বছরে বা তারও বেশি বছরের নবজাগরণ ইত্যাদির ফলে, আমার গাছটা কি আদৌ, মানে বাঙালি হিসেবে আমার গাছটা কি আদৌ শক্তপোক্ত মাটিতে দাঁড়িয়ে আছে? সংস্কৃতির একটা ঝড় আসবে সারা দুনিয়ার, আমি উল্টে পড়ে যাব। তাই হচ্ছে, হিন্দি বা অন্যান্য ভাষার সংস্কৃতির ঝড় আসছে, উপড়ে ফেলে দিচ্ছে, কারণ আমার বাঙালিয়ানা শিকড়টা বেশি গভীরে না, মানে যেতে পারেনি। আমি এই একটা জায়গায় না, তুমি একটু রিজিড বলতে পারো, আমি বড্ড বেশি এই জায়গাটায় মানে হুম। কট্টর এই জায়গাটায় বলবো, আমি এই ওয়ার্ডটা ইউজ করছি। লাভ নেই, তার কারণ যে কারণে আমি বলছি যে ইন্টারনেট, এই রেডিও মরে গেছে, সেই ইন্টারনেটই কিন্তু আমাদের সংস্কৃতিকে না, বিলিয়ে দিয়েছে। সেটা নয়, মানে ধরো আজকে কলকাতায় বসে যে মানুষটা বাংলা জানেন, এমন অনেক মানুষ আছে যারা বাংলায় কথা বলতে পারেন, ইচ্ছে করে বাংলা বলেন না। আমি খুব ভেবে চিন্তে তাদের সাথে বাংলাতেই কথা বলি। আমি বাংলার বাইরে অন্য ভাষায় কথা বলবো না। তাতে আপনি আমায় অশিক্ষিত ভাবতে পারেন, মনে হতে পারে যে ও বাবা ইংরেজি জানে না, হিন্দি জানে না। না, আমি জানি, আমি বলবো না। আমি বলবো না, তার কারণটা এটাই যে আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি জস্মিন দেশের যদাচার, যেটা আমরা বলে থাকি। একদম আর যদি আমি বিদেশে যাই, আমি কি বিদেশির ভাষায় কথা বলবো, তবেই তো সে আমার কথা বুঝবে, একদম তাই। তাই নয় কি?
আমরা বিদেশে যাওয়ার সময় সেখানকার ভাষা, সেখানকার সংস্কৃতি আগে থেকে জেনে যাই। ভারতের বিভিন্ন প্রান্তে আমরা ঐক্যবদ্ধ দেশ, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তের মধ্যেও কিন্তু ভাষার বৈচিত্র্য, সংস্কৃতির বৈচিত্র্য আছে। সেই কারণেই আমরা কিন্তু নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মিলন মহান মহান। ঘটেছে আমাদের। এই মিলন আছে, আমরা ঐক্যবদ্ধ, কোনোভাবেই আমরা কিন্তু ভাঙছি না। কিন্তু তার মাঝখানে আমাকে অন্য প্রদেশ, অন্য রাজ্য, অন্য সংস্কৃতির যে বৈচিত্র্য তাকে সম্মান দিতে হবে। সম্মান দিলে সম্মানটা পাওয়া যাবে। যিনি এখানে বসে বলছেন আমি বাংলা শিখবো না, বাংলা বলবো না, আমি তার রাজ্যে গিয়ে বাংলায় কথা বলবো, তিনি মানবেন? তাহলে তিনি কেন এখানে মানবেন না? যুক্তি দিয়ে কথা বললে মানুষ নিশ্চয়ই বুঝবেন। না, বাঙালিদের সঙ্গেও বাঙালিরা তো বাংলায় কথা বলতে চায় না এখন। তুমি ভাবো না, ওই নতুন জন্যই আলাপ ভবানী হলে। প্রসাদ মজুমদারকে একটুখানি অপমানিত করতে হবে, মানে না না, ঘুরিয়ে মানে বললে সেটা তো সেভাবে। এখনকার দিনে আমাদের বয়সী যারা রয়েছে, ধরো দেখা হলে তারা বাংলায় কথা বলতে চান না। হাই হ্যালো অবধি ঠিক আছে, আমি তারপর বাংলাতেই আসবো, কিচ্ছু করার নেই। হ্যাঁ, মানে ওই তাকে ঠেকে শেখাতে হবে যে দেখো এটাই কিন্তু আমাদের অভ্যেস হওয়াটা উচিত, এটা আমাদের পরিচয়। আমি ভারতীয়, আমাকে অন্যান্য ভাষা জানতে হবে, আমি জানবো, সব ঠিক আছে। হিন্দি আমার রাষ্ট্রভাষা নয়, হিন্দি দরকার পড়লে আমাকে বলতে হতে পারে, কিন্তু বাংলা তার আগে বলতে হবে, কারণ আমি আসলে বাঙালি। জাতি হিসেবে আমরা কিন্তু বহুজাতিক এক দেশ। বাঙালি আলাদা জাতি, হিন্দিভাষীদের নিজস্ব আলাদা জাতি রয়েছে, গুজরাতি আলাদা জাতি, মালায়ালি ইত্যাদি তার আলাদা জাতি। তো জাতি হিসেবে আমার যে ভাষা, আমাকে সেই ভাষাটা জানতে হবে। আমরা বহুজাতিক, কিন্তু আমরা ঐক্যবদ্ধ। একটা মজার জিনিস মাথায় এলো, মানে তোমার সাথে শেয়ার করি। অনেক সময় লক্ষ্য করে তুমিও হয়তো দেখেছো, অনেকে দেখবে যখন এসএমএস করে, বা আমাদের এখন তো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের কথা যুগে, হয়, হোয়াটসঅ্যাপে শুধু ইংলিশেই লেখেন, বাংলায় লেখেন না। আমি এই জায়গাটায় এমন, মানে আমি তোমায় বলতে পারো যে আমি খুব খারাপ, ভীষণ খারাপ এই জায়গাটা। ধরো কেউ কন্টিনিউয়াস আমাকে ইংলিশে লিখছেন, আমি তো বাংলাতেই জবাব দেবো। মানে এটা কি রোমান লেটার্সে উনি লিখছেন বাংলাতে, মানে AMI আমি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না 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 না, আমি পুরো ইংলিশের ও কথাই বাবা, বলছি। তাহলে তো খুব খারাপ। আমি পুরো তাহলে ইংলিশের, খুব খারাপ। কোনো বাঙালি মানুষ আচ্ছা, তো কন্টিনিউয়াস ইংলিশে লিখে যাচ্ছেন, আর আমি ঠিক বাংলায় জবাব দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই উচিত। একটা টাইমের পর উনি বাধ্য হলেন, ওদিকের মানুষটি বাংলায় বলে, হচ্ছে না, মানে কিছুতেই বলছে না, এইটাই উত্তর দিচ্ছে কিন্তু হচ্ছে না। মানে এটা হচ্ছে ভবানী প্রসাদ বাবুকে অপমান করা, কিন্তু তিনি অপমানিত হলে তিনি খুশি হবেন, এটা আমার দৃঢ় ধারণা। কারণ তিনি কখনো চাননি এই জিনিসটা লিখতে যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইনি বড় ছেলে হন কি বড় মেয়ে হন, উনি তো ওইটাই করছেন। উনি ওটা করলে তাকে দেখে অন্যরা শিখবে, তারাও ইংরেজিতে কথা বলবে। দুটো বাঙালি নিজের মধ্যে ইংরেজিতে কথা বলছে, মানে দুটো জার্মানকে নিজের মধ্যে ইংরেজিতে কথা বলে, যদি না তারা ইংরেজি শিখছে। বাঙালিরা বলে, তুমি যে কোনো এখন মলে যাও, টিনেজার ছেলে মেয়েদের দিকে তাকাও, তারা কতজন বাংলায় কথা বলছে দেখো। ইন্টারনেট কালচার, ওই বললাম না যে আমার গাছের শিকড়টা যদি খুব বেশি মাটির গভীরে না গিয়ে থাকে, অন্য কালচার এসে সেটাকে উপরে ফেলতে পারে, সেটাই হয়তো হচ্ছে। রয়দা, ভীষণ ভালো লাগলো, মানে থ্যাংক ইউ। তোমার সাথে এমনি কথা বলতেও ভালো লাগে। আজকে প্রচুর ভালো আড্ডা হলো, আশা করি হ্যাঁ। দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। আশা করি, মানে অনেক কিছু নতুন নতুন দিক নিয়ে আমরা আলোচনা করেছি, তারা জানলে দেখা যাক তারা কি বলেন। খুব ভালো থেকো। থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থেকো, ভালো কাজ করছো, মানে আগেও তুমি ভালো কাজ করতে। ইনফ্যাক্ট অনেকেই জানেন না হয়তো, সেটা হচ্ছে যে আমি যখন রেডিওতে বকবক করতাম, আমার একটা নির্দিষ্ট চ্যানেল খোলা থাকতো, যেটা তোমারই চ্যানেলটা ছিল, এবং মাঝে মাঝে তোমাকে সেখানে দেখতাম, খেয়াল করতাম তুমি বকবক করছো, আমি আমার মতো বকবক করছি। তো এখন যে তুমি নতুন ভূমিকাতে আছো, খুব ভালো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছো, আরও বৈচিত্র্য আসুক সেখানে, এবং গড়টা যেন ওপর দিকে ওঠে, তুমি সেটা খেয়াল রাখবে আমি জানি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম।